আজ তিথিকে দেখতে পাত্রপক্ষ তাদের বাড়িতে এসেছে। মায়ের জোরাজুরিতে নিজের ইচ্ছার বিরুদ্ধে চরম অনিচ্ছায় সুন্দর একটা শাড়ি, একটু হালকা লিপস্টিক আর চোখে গাঢ় কাজল পরল। তিথির ধারণা পাত্রপক্ষ এসেছে পেট পুড়ে খেয়ে বিদায় হবে, যাওয়ার সময় বলে যাবে আমরা আমাদের সিদ্ধান্ত পরে জানাব। যাবার আগে তিথিকে দেখে যে ক্যাশ দেবে সেটাই আপাতত লাভ। নতুন মোবাইল কিনতে আরো কিছু টাকা লাগবে। আম্মুর কাছে চাইলে টাকা তো পাবেই না, সাথে জারুর বাড়ি ফ্রি। পাত্রের মুখোমুখি চেয়ারে বসানো হয়েছে তিথিকে। তিথিকে একবার চোখ তুলে দেখবে লোকটাকে। ধুর, এত ভদ্রতা দেখিয়ে কি হবে তিথি? তুই এমনিতেও ভদ্র না। তিথি চোখ তুলে তাকালো। ফর্মাল লুক এসেছে লোকটা, মনে হয় অফিস থেকে সরাসরি এসেছে। শ্যামবর্ণের, মোটামুটি সুদর্শন বলা চলে। কিন্তু তিথির মামা আজই বিয়ের কথা বলছে। তিথির মামা কোথা থেকে এক লোক সাথে ধরে নিয়ে এসেছে, আজকেই বিয়ের জন্য তারা দিচ্ছে। মামার সাথে করে কাজেও ধরে নিয়ে এসেছে। তিথি অবিশ্বাস্য দৃষ্টিতে ওর মামার দিকে তাকায়। এটা কি সত্যি ওর নিজের মামা? তিথির বাবার ব্রেন ওয়াশ করা তার বা হাতের খেল। সেখানে নিশ্চয়ই এ পাত্রকে ব্রেন ওয়াশ করে নিয়ে এসেছে। তিথি রান্নাঘরে ওর মায়ের কাছে গিয়ে বলল, আম্মু, এই বিয়ে আমি করব না। তিথির মা এক পলক ওর দিকে তাকিয়ে আবার রান্নায় মনোযোগ দিল, যেন উনি কিছু শুনতেই পাননি। তোর পারমিশন কে জানতে চাইছে? জ্বালাস না তো। তুই কি বিয়ে করবি? তোকে কে বিয়ে করবে সেটা দেখ। যেই লেভেলের গুণবতী লক্ষ্মী মেয়ে আমার এলাকায়, তোমার গুণের কদর যে কেউ বিয়ে তো দূর, তোমার যে নাম ডাক, তাতে পাত্রপক্ষ একটু খোঁজ নিলেই বিয়ে ভেঙে যাবে। তোমার এত গুণ আজ পর্যন্ত কেউ দেখতেই আসেনি। ঘটক বাড়ির দরজা থেকেই বিদায়। পারবি শ্বশুর বাড়ির সংসার করতে কোনোদিন? বিয়ের 2 দিনের মাথায় বউ ফেরত পাঠাবে। এই ছেলের কেউ নেই। তোর মামার অফিসে চাকরি করে, ভদ্র ভালো ছেলে, বেতন ভালো, আর কি চাই? তোর মামা তোকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না, তাই আজই বিয়ে। তিথি ভেবে দেখলো মা তো ঠিকই বলেছে, ওকে বিয়ে করবে কে? আম্মা, ছেলের বেতন কত? যাবি এখান থেকে। আজ সকালেও কি তিথি আন্দাজ করতে পেরেছিল একদিনের ব্যবধানে বিন্দাস চিল করা সিঙ্গেল তিথি থেকে বিবাহিত নারী হয়ে যাবে? একটু দুষ্টুমি বাদ্রামি করতো, একটু না হয় বেশিই খেত, তাই বলে কি মা বাবার ঘাড়ে খুব বেশি বোঝা হয়ে গেছিল যে এভাবে বিয়ে দিয়ে ঘাট থেকে নামালো? একটা দীর্ঘশ্বাস ছেড়ে আশপাশটা তাকায়। ছোট ভাই বোনেরা বাসর ঘর সাজিয়েছে, কিছুই সিনেমার মতো না। ভাবতেই কান্না আসতেছে। দরজা ঠেলে বর ভদ্রলোক ভিতরে আসে। তিথি ভাবনার জগৎ থেকে বাস্তবে আসে। কি যেন নামটা? আবির। আবির তিথির কাছে এগিয়ে এসে সালাম দেয়। তিথি বিরক্তির সাথে মুখ তুলে সালামের উত্তর দেয়। আবিরকে অবাক করে দিয়ে তিথি বলল, আমার দেনমোহরের টাকা? আবির বিব্রত মুখে বলল, দুঃখিত, আসলে কোন প্ল্যান ছিল না, তাই টাকা আমি সাথে নিয়ে আসিনি। কিন্তু কত টাকা? 1 লাখ। মাত্র 1 লাখ? আপনার বেতন কত? 25 থেকে 30-এর মধ্যে। মাত্র? যাকগে, কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা আছে? দিতে পারবেন? আবির কি উত্তর দেবে ভেবে পায় না। তিথি আবিরের মুখের ভাব বোঝার চেষ্টা করে। লোকটাকে ওকে লোভী মেয়ে ভাবছে? ভাবুক। 1 লাখ টাকায় তিথির নতুন ফোন, শপিং, ফুচকা, চটপটি, চকলেট, বার্গার, পিৎজা, ব্যাপক খাওয়া দাওয়া হয়ে যাবে। আচ্ছা, নতুন বিয়ে হয়েছে, উপহার দেবে না? আবিরকে চূড়ান্ত বিব্রত করে তিথি বলেই ফেলল, কোনো উপহার দেবেন না আমাকে? আবিরের রীতিমতো বিষম খাওয়ার অবস্থা। কিন্তু সামনে সদ্য বিবাহিত নারীটি নির্বিকার লিলিপ্ততা দেখে মনে হচ্ছে না এমন কিছু বলতে পারে। মামা শ্বশুরের থেকে শুনেছে সহজ সরল মেয়ে, অত কিছু বোঝে না, একটু বেশি কথা বলে, কিন্তু মনের দিক দিয়ে ফ্রেশ। এখন তো পাগল মনে হচ্ছে। তিথির মুখের দিকে তাকিয়ে পকেট থেকে মানিব্যাগ বের করে 2,000 টাকার নোট করে তিথিকে দেয়। আপাতত এটি নিন, সত্যি আমি কোনো প্রস্তুতি নিয়ে আসিনি। তিথি ওটা নিয়ে মনে মনে একটা মুখ ভেঙচি দেয়। প্রস্তুতি নাই তাহলে বিয়ে করতে কেন এসেছিস? তোকে কেউ গলায় ছুরি ধরে বিয়ে করতে বলেছিল? যত সব ঢং। আমিও ভুলবো না, টাকা উসুল করেই ছাড়বো। চিনিস না কে আমি। বাহ, কংগ্রাচুলেশন আবির, বিয়ে করে ফেলেছ। এত তাড়াতাড়ি আমাকে ভুলে বিয়ে করে ফেললে। আবির ফাইল থেকে মুখ তুলে তাকায়। তাহলে কি চিরকুমার থাকলে খুশি হতে? মিলার পরিবর্তিত চেহারার দিকে তাকিয়ে তাচ্ছিল্যে হাসে আবির। প্রাক্তনদের এই এক সমস্যা, নিজে খুশি খুশিতে সংসার করবে, ব্যর্থ প্রেমিক মুভ অন করলে সেটা ভালো লাগে না। দেবদাস হয়ে থাকলে ঠিক হতো। ছোট সময় বাবা মারা যাওয়ার পর মায়ের নতুন জায়গায় বিয়ে হয়। তারপর আর মায়ের কোনো খবর জানে না, আদৌ বেঁচে আছে নাকি তাও জানে না। চাচার সংসারে মানুষ হয়েছে আবির। বাবার কিছু জায়গা জমি ছিল, তাই পড়াশোনা চালিয়ে যেতে পেরেছে। উচ্চ মাধ্যমিক দিয়ে সাহস করে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দেয়। ঢাকা কলেজ থেকে ইংরেজিতে অনার্স করে। আবিরের চাচার বন্ধু শফিকের অফিসে চাকরি হয় ওর। শফিকের জন্যই এই চাকরিটা পেয়েছে। অফিসে এক কলিগের সাথে প্রেম হয়।
কিন্তু প্রেম করলেও এতিম ছেলের সাথে কোনো মা বাবা বিয়ে দিতে রাজি হবে। মিলার সাথে ব্রেকআপটা নীরবে মেনে নিয়েছিল আবির। শফিক সাহেবের ভাগ্নের জন্য পাত্র হিসেবে আবিরকে ঠিক করে। কেমন করে বিয়েটা হয়ে গেল? এতদিন মেসে থাকতো আবির, কিন্তু এখন বিয়ে যেহেতু হয়েছে, সংসারও হবে। আজ বিকেলে মামা শ্বশুরকে নিয়ে বাসা দেখতে যাবে। আবির এখন বিবাহিত, একটা মিষ্টি বউ আছে। ভাবতেই একটা শিহরণ বয়ে গেল। অফিসের কাজের ফাঁকে সবাই প্রিয় মানুষদের সাথে কথা বলে। আবির কি তিথিকে একটা ফোন দেবে? বাসরাতে দেনমোহরের টাকা আর উপহার নিয়ে যে লজ্জাটা মেয়েটা ওকে দিল, অবশ্য মেয়েটাকে দোষ দিয়ে লাভ কি? হুট করে বিয়ে হয়ে গেছে, হয়তো কিছু শখ ছিল বিয়ে নিয়ে। আবির কি পারবে মেয়েটাকে খুশি রাখতে? ভাবতে ভাবতে ফোন দিয়েই দিল। বিছানায় ধপাস করে শুয়ে পড়ল তিথি। এতক্ষণ রান্নাঘরে ছিল। বিয়ে করে কি যন্ত্রণায় পড়েছে। রান্নাঘরের আশেপাশে গেলেও তিথির জ্বর আসে, কিন্তু মায়ের এক কথা, বিয়ে হয়ে গেছে, এখন এসব কাজ শিখতে হবে। জামাইয়ের সাথে যদি সংসার করতে না পারিস, তাহলে এই বাড়িতেও কোনো জায়গা হবে না। মানুষের বাড়িতে কাজে দিয়ে দেব। এক কাপড় পরে বাসন মেজে আর বাসি ভাত খেয়ে বাঁচতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? জি, আমি আবির। কেডা আবির? আমি আবির টাবির কাউরে চিনি না। আমি তোমার স্বামী আবির। তিথির কানে ধাক্কার মতো বাড়ি খেল স্বামী শব্দটা। বিড়বিড় করে উচ্চারণ করে, স্বামী বড় আসামি। সরি, বুঝলাম না। তিথি ভান করে বলল, হ্যালো হ্যালো। শুনতে পাচ্ছেন না? তিথি কিছুক্ষণ না শোনার ভান করে বলল, হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, তুমি বুঝতে পারছো? আসলে ফোনটা অনেক পুরাতন তো, নষ্ট হয়ে গিয়েছে, হ্যাং করে, ছবি ভালো ওঠে না। কিন্তু এগুলো কোনো ব্যাপার না। আসল সমস্যা স্পিকারে। লাউড স্পিকার না দিলে কোনো কথা বোঝা যায় না। সবাই বলে নতুন বিয়ে হলে বর ফোন দেয়, কিন্তু আমার বর তো দেনমোহরের টাকাই দেয়নি। ফোন কি আর আমার কপালে আছে? এটাকেই রিপেয়ার করে চালাতে হবে। কি ফোন তো পছন্দ তোমার? বাজেটের মধ্যে যে ফোনের ক্যামেরা সুন্দর। আচ্ছা, তাহলে রাখি। রাখবেন, কিন্তু শুনুন। আবির ভাবলো এবার হয়তো কেমন আছে কিছু একটা জিজ্ঞেস করবে, কিন্তু আবিরকে অবাক করে দিয়ে তিথি বলল, নাকফুলও তো দেননি। শুনুন, গোল্ডেন নাকফুল দেবেন না। অল্প হোক, কিন্তু ডায়মন্ডেরটা দেবেন। অল্প দামে ছোট করে ডায়মন্ডের নাকফুল পাওয়া যায়। আচ্ছা, আর কিছু লাগবে? মনে পড়ছে না। আমি একটা লিস্ট করে রাখবো, তারপর আপনাকে বলতে হবে। একটা কথা। তাড়াতাড়ি বলুন, কি বলবেন। পানি খেতে হবে, গলা শুকিয়ে গেছে এত জোরে জোরে কথা বলতে বলতে। জোরে কেন কথা বলছো? ভুলে গেলেন ফোনের স্পিকারের সমস্যা? ও, বলুন, কি বলবেন। তোমার বয়সটা কত? তুমি সত্যি অনার্সে পড়ো মেয়ে? 21-22 হবে, গুনে দেখতে হবে। কেন? না, এমনি। আজ তাহলে রাখি, ভালো থেকো। আল্লাহ হাফেজ। তিথি ফোনটা রেখে কিছুক্ষণ ভাবলো, কথা কি বেশি বলে ফেলেছে? তিথি যে মিথ্যা বলেছে তা কি ধরতে পেরেছে? ফোনে কোনো সমস্যা নেই। আসল কাহিনী হচ্ছে ক্যামেরায় এই ফোনটার ক্যামেরা একদম ভালো না, তাই নতুন ফোন কেনার জন্য টাকা জমাচ্ছিল। আবিরের বেতনের টাকা খুব একটা খরচ করতো না, কিছু চাচাকে পাঠাতো, আর নিজের যা খরচ হতো বাকিটা অ্যাকাউন্টে জমা আছে। এখন মনে হয় সময় এসেছে টাকাগুলো খরচ করার। যা দেখছে বেশি দিন লাগবে না জমা টাকা খরচ করতে। পরের দিন তিথিকে ফোন দিয়ে আবির বাসার সামনে আসতে বলে। তিথি আসলে ওর হাতে একটা ব্যাগ দেয়। কি এটাই? তোমার নতুন ফোন, মোহরানার টাকা, নাকফুল একসাথে, বাকি কেনাকাটার সাথে দেব। সত্যি? উফ, আমিনার মা, আমাকে ধরো। তিথি বুকে হাত দিয়ে অভিনয় করে বলল, কি হলো? এই আমেনার মাকে? একটু ইমোশনাল হয়ে গেছিলাম। আপনি আমিনার মাকে চেনেন না? না, কে উনি? তোমার কোন কাছের আত্মীয়? আরে না, বাংলা সিনেমায় দেখেননি? আনোয়ার হার্ট অ্যাটাকের সময় আমিনার মাকে পানি দিতে বলে যে। ও আচ্ছা, আজ তাহলে আসি। তিথি বাসার ভিতরে ঢুকে ওর মায়ের সামনে পড়ে। ওর মা কেমন সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে আছে। তিথি বুকে থুতু দেয়। কোথায় গিয়েছিলি? বাসার সামনে। হাতে কি ওগুলো? কে দিয়েছে? উনি দিয়েছে। এই, উনিটাকে? আরে উনি। একটা থাপ্পড় দিয়ে দাঁত সব ফেলে দেবো। এই, উনিটাকে? নাম নেই? তোমার আর আব্বুর মেয়ে জামাই, নিলয়ার সাথে দুলাভাই, মামার ভাগ্নি জামাই, নানা নানির নাতি জামাই, আমার নতুন নিজের বর। পারভিন তিথির মাথায় একটা থাপ্পড় দেয়। বেয়াদব মেয়ে, জামাই এসেছে তাকে বাড়ির সামনে দিয়ে বিদায় করেছে। এমনিতেই ছেলেটার কেউ নেই, যা ডেকে নিয়ে আয় বাসায়। পারবো না, এখন তো চলে গেছে। ফোন দে গাদি, বেশি দূর যায়নি। তিথি আবিরকে ফোন দিয়ে ওর মার কাছে ধরিয়ে দেয়। শাশুড়ির অধিকার নিয়ে মাতৃসুলভ দাবি ফেরাতে পারে না আবির।
বিয়ে কেন করে মানুষ তা আবির জানে না, কিন্তু নিজে বিয়ে করেছে যে কোনো পরিস্থিতিতে পাশে একজন থাকার জন্য, জীবনের আনন্দ এবং দুঃখগুলো একসঙ্গে অনুভব করার জন্য, জীবনের সব আনন্দ ও খারাপ মুহূর্তগুলো তারা একে অন্যের উপর ভরসা করে কাটিয়ে দেওয়ার জন্য, মানসিক নিরাপত্তার জন্য, জীবনে উত্থান পতনের সময় কাঁধে হাত রাখার মতো একজনের দরকার পড়ে তার জন্য। একজন পুরুষ পূর্ণতা পায় বিয়ের মাধ্যমে, আর বিয়ের মাধ্যমে যখন দুজন মানুষ একে অন্যের সঙ্গে এক ছাদের নিচে বসবাস শুরু করেন, তখন তাদের মধ্যে এমনিতেই নিরাপত্তা, বিশ্বাস ও মানসিক সুস্থতার অনুভূতি তৈরি হবে। যে কোনো পরিস্থিতিতে পাশে থাকা, জীবনের আনন্দ এবং দুঃখগুলো একসঙ্গে অনুভব করতে পারবে, জীবনের সব আনন্দ ও খারাপ মুহূর্তগুলো তারা একে অন্যের উপর ভরসা করে কাটিয়ে দেবে। আবির নিজেও জানে না আবিরের মতো ছন্নছাড়া মানুষের সংসার কেমন হবে। চাচার পরিবারে একটা পরগাছার মতো ছিল, তারপরের জীবনটা এই শহরে একা চলা। এখন আবির ক্লান্ত। আবিরের অফিসের কাছে একটা বাসা ভাড়া নিয়েছে, 2 রুম, একটার সাথে বারান্দা আর অ্যাটাচ বাথরুম। এখন যেহেতু সংসার হয়েছে, শ্বশুরবাড়ির কেউ বেড়াতে আসতে পারে, তাই এক্সট্রা রুম, ডাইনিং, ড্রয়িং একসাথে, তার সাথে রান্নাঘর আর বাথরুম। তিথি নতুন বাসায় একা আছে, খাবার অনলাইনে অর্ডার দিয়েই খায়। কিন্তু এভাবে কতদিন? ফার্নিচার সহ অল্প কিছু জিনিস কিনলেও সংসার টুকটাক বেশিরভাগ জিনিস কেনা এখনো বাকি। তাই আবির তিথিকে ফোন দেয়। হ্যালো তিথি, জি বলুন। একা একা ভয় করছে? ভয় কেন করবে আজব? আমি কি বাচ্চা? না মানে নতুন জায়গা, নতুন পরিবেশ। শুনুন ভাই, একটা মোবাইল থাকলে আর এমবি থাকলে তিথিকে যে জায়গায় যে পরিবেশে ছেড়ে দেবেন সেখানেই থাকতে পারবে। বাহ, দারুণ প্রতিভা। ধন্যবাদ। আপনি কি আমাকে অপমান করছেন? না তো, এটা কেন মনে হলো? আম্মু বলে আমার কোনো প্রতিভা নেই। আসলে বেঁচে থাকতে লিজেন্ডের কোনো দাম মানুষ দেয় না। ওকে, আমার লিজেন্ড বউ, রেডি হয়ে থেকো। অফিস থেকে বিকেলে এসে তোমাকে নিয়ে বের হব। এখন রাখছি, কাজ আছে। আল্লাহ হাফেজ। তিথি ফোন রেখে সময় দেখল। এখন দুপুর, শীতের সময়, বিকেল তাড়াতাড়ি হয়, তাই জলদি উঠে গোসল করার জন্য। এমনিতেই তিথি রেডি হতে অনেক সময় লাগে। অফিস থেকে এসে দরজায় নক করার সাথে সাথে খুলে যায়। আবির হকচকিয়ে যায়, মুখ তুলে তাকায়। তিথি দাঁত কেলিয়ে বলল, এতক্ষণে আসার সময় হয়েছে? আমি কতক্ষণ ধরে রেডি হয়ে বসে আছি, চলুন তাড়াতাড়ি। আবির হাঁ হয়ে তিথিকে দেখছে। একটা নীল শাড়ি পরেছে, চোখে হালকা কাজল, লিপস্টিক আর হাতে জুড়ে নীল চুড়ি, মাঝখান দিয়ে সিথি করে চুলগুলো ছেড়ে দিয়েছে। তিথির ধাক্কায় আবিরের হুঁশ ফেরে। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? চলুন। কোথায় যাব? ঘুরতে যাবেন না? ঘুরতে যাব কখন বললাম? টুকটাক অনেক জিনিস কিনতে হবে, তাই তোমাকে নিয়ে বের হব বলছিলাম। কিন্তু তুমি যা করেছো তাতে মনে হয় না আমার বের হওয়া হবে। এখন আমার মন অন্য কিছু চাইছে। তিথি ব্রুকুচকে তাকায়। তিথি কোমরে দুহাত দিয়ে বলল, আপনার মনে এইসি কি তেইসি বললেই হলো? এত কষ্ট করে সেজেছি, আমার কষ্টের কি কোনো মূল্য নেই? আপনি যাবেন না, আপনার ঘাড় যাবে। আবির ভিতরে ঢুকতে ঢুকতে বলল, আচ্ছা বাবা, যাব। এত ঝগড়াটে কেন তুমি? ভালোবেসে বললে এমনিই যেতাম। আমি ঝগড়াটেই। দেখে বিয়ে করেননি কেন ভালো মেয়ে? না জেনে বিয়ে করেছেন, সেই দায় কি আমার? আমি কি বলছি আমাকে বিয়ে করতে? আচ্ছা সরি, শান্ত হও। যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? বোরকা পরতে হবে। এত সেজেগুজে আমার বউকে মানুষজনকে দেখাতে পারবো না। তিথি নরম গলায় আবেগী হয়ে বলল, আপনিও আম্মুর মতো করে বলছেন? আম্মুও সেজেগুজে কোথাও যেতে দিত না। পরের বার বোরকা পরি প্লিজ। এত কষ্ট করে শাড়ি পরেছি, হিজাব পরে আসি সাথে। একটু ছবি তুলতে হবে তো, বান্ধবীদের দেখাতে হবে না? প্লিজ প্লিজ। আচ্ছা যাও। কিছুক্ষণ পর তিথি একটা হিজাব আর মাস্ক পরে আসলো। চলুন। আবির তিথিকে নিয়ে প্রথমে টিএসসিতে গেল। চুড়ি দেখে তিথি চুড়ি কেনার জন্য বায়না করলো। তিথি চুড়ি হাতে দিয়ে দেখতে লাগলো আবির দাঁড়িয়ে আছে। দোকানি মহিলা তিথিকে বলল, তোমার সাথে লোকটা কে? আমার স্বামী। তোমার স্বামীর অনেক টাকা, তাই না? আরে হ্যাঁ, কিন্তু খালা আপনি জানলেন কিভাবে? দেখলেই মনে হয়, নইলে কোন বাপ মায় বিয়ে দিত? তিথি চুড়ি দেখা থামিয়ে দিল। বোকা হলো মানুষের কথার টোন বুঝতে পারে। মহিলাটা এই কথাটা বিশ্রীভাবে বলছে। তাতে তিথির মাথায় আগুন ধপ করে জ্বলে ওঠে। আপনার বাপমাই কোন রাজপুত্রের সাথে বিয়ে দিছে আপনার? মুখ সামলে। আমার বাপমা আপনার খায় না। আপনার এত চিন্তা করতে কে বলেছে? রাখেন আপনার চুড়ি। রাজপুত্র নিয়ে থাকেন আর সারা জীবন চুড়ি বেচেন। যত সব ফাউল। আবির তিথির কাছে এসে বলল, কি হয়েছে তোমার? চুরি কেনা হয়েছে? কিনবো না চুড়ি, চলেন। আচ্ছা চলো, কিন্তু কি হয়েছে? এত হাইপার হচ্ছ কেন? ওই বুড়ি বেডি বলে আমার বাপমা কি দেখে বিয়ে দিছে। আমার বাপমা কি ওই বেডির পারমিশন নিয়ে বিয়ে দেবে? ওকে, শান্ত হও। কিন্তু উনি এ কথা কেন বলল? কারণ আমি দেখতে ভালো না,
অত লম্বাও নেই। কই? তিথি, তুমি কি আমাকে ভালো করে দেখেছো? তোমার থেকে আমি অনেক কালো। একটু শ্যামলা। আমি সাউথ হিরো বিশালের রজনীকান্তের ফ্যান। তাদের থেকে তো আপনি কালা নন। আমির খানের থেকে তো খাটো নন। আমার এতেই চলবে। আমি তো ভাবতাম আমার মতো গাধিকে কে বিয়ে করবে। আজব দুনিয়া। আচ্ছা বুঝলাম, চলো ফুল কিনে দিই। আবির তিথিকে গোলাপ আর বেলি ফুল কিনে দেয়। তারপর রাস্তা পাশে ভেলপুরি ফুচকা চটপটি খায়। তিথি ভেলপুরি মুখে দিতে দিতে আবিরকে বলল। আপনি ঢাকা ভার্সিটিতে পড়েছেন তাই না? আবির একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না, ঢাকা কলেজ। অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম, হয়নি। আহারে, আমার এক বান্ধবীও চান্স পায়নি। তুমি দাওনি? তিথি খাওয়া থামিয়ে বলল, এইচএসসিতে পাশই করেছি, অন্যের খাতা দেখে টেনে টুনে। আমার এসব পড়ালেখা ক্যারিয়ার ভালো লাগে না। কি দরকার সুস্থ শরীরকে ব্যস্ত করার? তারপর সাকসেস না হলে ডিপ্রেশন, এংজাইটি, সুইসাইড। ধর, তার থেকে আমার ভেলপুরি ভালো লাগে। বুঝলাম ম্যাডাম, এবার তাড়াতাড়ি শেষ করুন, অনেক কেনাকাটা আছে। আমি রান্না বান্না করতে পারবো না। বিয়ে কি আমি নিজের ইচ্ছেতে করেছি? তিথির এক কথা, কি আর করার। আবির প্রতিদিন অফিসে যাওয়ার আগে সকালের নাস্তা রেডি করে খেয়ে যায়, আর দুপুরের জন্য ভাত তরকারি রান্না করে রাখে। রাতের রান্না অফিস থেকে সন্ধ্যার পর করে। আগে মেসে থাকতে রান্না করত, ইচ্ছে না করলে হোটেল থেকে খেত। কিন্তু এখন তিথি যোগ হয়েছে, তাই সবসময় রান্নাটা বাসাতেই করতে হয়। আবির অফিসের জন্য রেডি হচ্ছিল, এমন সময় তিথি মোবাইল হাতে নিয়ে আসে। শুনুন, এমবিটা অনেক বেশি লাগে, তার থেকে ওয়াইফাই আনার ব্যবস্থা করুন। আচ্ছা দেখি, বেতন পেলে এনে দেবো, ততদিনে ম্যানেজ করো। আবির অফিসে চলে গেলে তিথি দরজা দিয়ে ধপ করে সোফায় বসে পড়ে। তিথির বান্ধবী শিলাকে কল দেয়। হ্যালো দোস্ত, কি করছিস? কিছু না, কিন্তু এখন মাছ কাটবো। তুই কি করিস? বসে আছি। তা দিনকাল কেমন কাটে? বর কেমন তোর? ভালোই কাটে, বড় ভালো। আমাকে দেনমোহরের সব টাকা দিচ্ছে, নতুন ফোন দিয়েছে, 2টা লাগেজে ভর্তি জিনিস আছে, শাড়ি, 3 পিস, মেকআপ সহ কত কসমেটিক, আরো অনেক কিছু দিয়েছে। বলদি, এগুলো তো সবাই নতুন বউকে দেয়। নতুন কিছু থাকলে বল। তবে দেনমোহরের টাকা সবাই দেয় না। আমার বিয়েতে তো 4 লাখ টাকা কাবিন ছিল, দেয়নি। ডিভোর্স যাতে না দিতে পারে তাই এত টাকা দিয়ে রাখছে। উনি বাসায় রান্না বান্না করে। তাহলে তুই কি করিস? খালি খাস? আমি কি করব? আমি কি রান্না পারি? এইটা কেমন কথা? ভাইয়া অফিস করে রান্না করে, তাহলে বউ হয়ে কি করিস? স্বামীর দিকটা ভাববি না? এই বেশি জ্ঞান দিস না তো। তোর দরদ উঠলে তুই করে দিয়ে যা। তোর কি মনে হয় আমি বাড়িতে বসে থাকি, ফজরের সময় উঠে শ্বশুর শাশুড়ি ননদ স্বামী বাচ্চা সবার কত কাজ? তুই যদি থাকতি তাহলে পাগল হয়ে যেতি। রান্না করতে এত ঢং কিসের বুঝি না। আমিও দেখি তোর বর কতদিন তোর রূপ ধুয়ে সংসার করে। যেদিন আর একটা বিয়ে করে নিয়ে আসবে সেদিন বুঝবি। আবিরের পায়ের নিচ থেকে মনে হয় মাটি সরে গিয়েছে। 2 সপ্তাহ ধরে প্রজেক্ট করেছে, তার ফাইল ডিলিট। কপালে বিন্দু বিন্দু ঘাম হচ্ছে। ধপ করে বসে পড়ে। স্পষ্ট মনে আছে ফাইল কম্পিউটার সেভ করে রেখেছিল। কম্পিউটার পাসওয়ার্ড তো মিলা জানতো। ও মাঝে মধ্যে আবিরের কম্পিউটার দিয়ে কাজ করত। ব্রেকআপের পর নতুন পাসওয়ার্ড আর দেওয়া হয়নি। আবির মিলাকে জিজ্ঞেস করলো, মিলা, তুমি আমার পিসি ধরেছিলে? কই না তো। সত্যি করে বলো মিলা, তুমি ছাড়া কেউ আমার পাসওয়ার্ড জানতো না। আমার উপর এভাবে তুমি সহজে নিতে পারো না। আজব, আমি কি করলাম? কোনো প্রমাণ আছে? প্লিজ এসব বাজে বকা শেষ হলে যাও, আমার কাজ আছে। কিছুক্ষণ পর আবিরের কাছে খবর আসে জিএম স্যার ডেকে পাঠিয়েছেন। আবির মাথা নিচু করে কেবিনের ভেতরে ঢোকে। কাজটা কত দূর? আজকের মধ্যে শেষ করার কথা ছিল। আবির আমতামতা করে বলল, সরি স্যার, ফাইলটা ডিলিট হয়ে গেছে। হোয়াট? ডিলেট হয়ে গেছে মানে কি? সরি স্যার, আমাকে আর 2 দিন সময় দিন, আমি আবার কাজটা করে দেব। 2 সপ্তাহের কাজ 2 দিনে কিভাবে করবেন আপনি? তবে আপনার রেকর্ড ভালো, আর শফিক সাহেবের ভাগ্নি জামাই, তাই একটা সুযোগ দিচ্ছি। তবে মনে রাখবেন, কাজটা 2 দিনের মধ্যে না করতে পারলে এই মাসের বেতন কাটা হবে। ওকে স্যার। আর হ্যাঁ, এই 2 দিন আপনার অফিসে আসতে হবে না। আবির দুর্বল চিত্তে বাসায় ফিরল। আবির প্রতিদিন বাসায় ফেরার সময় তিথির জন্য চকলেট, আইসক্রিম, চিপস কিছু না কিছু নিয়েই আসে। তাই আজ আবিরের হাত খালি দেখে তিথি জিজ্ঞেস করলো, কিছু নিয়ে আসেননি? আবির থমথমে ভারী গলায় উত্তর দিল। না। আবির চেঞ্জ করে ল্যাপটপটা নিয়ে বসলো। তিথি বুঝতে পারছে না কি করবে। আবির প্রতিদিন এই সময় রান্না করে, আজ রান্না করবে না তাহলে খাবে কি? তিথি না খেয়ে থাকতে পারে না, তাই আবিরের কাছে গিয়ে জিজ্ঞেস করে, রান্না করবেন না? আবির ল্যাপটপের দিকে তাকিয়ে উত্তর দেয়, না, কাজ করছি, ডিস্টার্ব করো না।
তুমি নুডলস বানিয়ে খাও। রাত 10টার মতো বাজে। ক্ষুধায় তিথির পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। তিথি আবিরের কাছে গিয়ে ওর হাত টেনে বলল, উঠুন না, আমার অনেক ক্ষুধা লেগেছে, না খেয়ে থাকতে পারি না। আবির ল্যাপটপটা বন্ধ করে তিথির দিকে তাকায়। সামান্য একটু নুডলস রান্না করতে পারো না? তিথি মাথা নিচু করে উত্তর দেয়। আমার নুডলস রান্না ভালো হয় না। আবির হাতে তালি দিয়ে বলল, বাহ, চমৎকার। তা কোন কাজটা ভালো পারো তুমি? রূপ ছাড়ার কোন গুণটা আছে তোমার? এভাবে কথা বলছেন কেন? কি হয়েছে আপনার? আমার কি হয়েছে সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা আছে? স্বামী তো দূর, আমি যে মানুষ সেটা খেয়াল করেছো কোনো সময়? আমার কি হয়েছে তা দিয়ে তুমি কি করবে? তোমার শুধু চাহিদাগুলো পূরণ হলেই তো হলো। আল্লাহ স্বামীদের উপর তাদের অন্ন, বস্ত্র, বাসস্থানের দায়িত্ব অর্পণ করেছে। আমি শুধু সেই দায়িত্ব পালন করলেই তো হলো। তাতে স্ত্রী হিসেবে তোমার তাতে দায়িত্বগুলো পালন করা আর না করো। তিথির চোখে পানি টলমল করছে। আবির আবার বলতে শুরু করলো, একজন স্ত্রীর স্বামীর খাটানির দিকে নজর দেওয়া উচিত। তার পরিশ্রমের কদর করা উচিত। যেমন খুশি সেভাবে উড়ালে হয় না। ইনকাম করতে কষ্ট আছে। আজ বুঝলাম একজন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষের পক্ষে আর যাই হোক, কলের পুতুল দ্বারা সুন্দর ও সুষ্ঠু সংসার হয় না। এটাও বুঝলাম সত্যিকার অর্থে ব্যক্তিত্ব সম্পন্ন বুদ্ধিমতী স্ত্রী পুরুষের মানবিক সত্তার সম্পর্ক হতে পারে। স্বামীকে প্রয়োজনীয় সহযোগিতা দান করতে হয়। দৈহিক শান্তির সাথে মানসিক প্রশান্তিতে দরকার আছে। অন্য স্ত্রীরা স্বামীর বাড়িকেই নিজ গৃহ মনে করে, একেই সে নিজের ভুবন বানিয়ে নেয় এবং সুখের সংসার রচনায় স্বামীকে সহযোগিতা করে। সহযোগিতা তো দূর, একটা বোঝা টানছি। রূপ দেখে পাগল হয়ে ভুল করেছি, এক দেখায় বিয়ে করে সেই ভুলের মাসুল দিচ্ছি। আমি এই শাস্তি ডিজার্ভ করি। তিথি ফ্যাচ ফ্যাচ করে কান্না করে দেয়। আবির ল্যাপটপটা ফেলে শুয়ে পড়ে। ধুর, পাগল হয়ে যাচ্ছি। এতদিনের কাজ আমি 2 দিনে কি করে করব? চাকরি গেলে যাক, এরপর গ্রামে গিয়ে কৃষিকাজ করব। চাকরির নামে আমার উপর স্ট্রিম রোলার চালানো হয়, সাথে গাধার খাটুনি খাটানো তো আছে। গাধার খাটুনির খাটার সাথে কত শত কথা ফ্রি শুনতে হয়। তারপরও কথায় কথায় চাকরি চলে যাবে বলে বসের হুমকি। তার থেকে নিজের জমিতে কৃষি কাজ করব, ধান চাষ করব, সবজি চাষ করব, গরু ছাগল হাঁস মুরগি পালব। এইটা তো শান্তি পাবো, কেউ কথা শোনায় না। তিথি সে কখন থেকে ফ্যাচ ফ্যাচ করে কান্না করছে। আবির বিরক্ত হয়ে বলল, বাচ্চাদের মতো ফ্যাচ ফ্যাচ করছো কেন? আমি কি তোমাকে মেরেছি? দয়া করে ফ্যাচ ফ্যাচ বন্ধ করো, আমাকে একটু শান্তি দাও। তিথি থামার বদলে নাক টেনে কান্না করছে। না নিজেই ঘুমাচ্ছে আর না আবিরকে ঘুমাতে দিচ্ছে। আবির বিরক্ত হয়ে তিথির পাশ থেকে বালিশ নিয়ে উঠে যায়, অন্য রুমে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে যায়। সারা রাত টেনশনে ঘুমাতে পারেনি। মাথাটা ঝিমঝিম করছে আবিরের। একটু চা কফি হলেই ফ্রেশ লাগতো। কপালে কি আর সেই সুখ আছে? হাত মুখ ধুয়ে ল্যাপটপ নিয়ে ডাইনিং টেবিলে বসে পড়লো। রান্না বান্না করতে ইচ্ছে করছে না, আরও তো সময়ও নেই। খাবার অনলাইনে অর্ডার দেবে। হঠাৎ চোখের সামনে খাবারের থালা দেখে অবাক হয়ে যায়। তিথি, তুমি কি খাবার অর্ডার করেছো? তিথি কিছু না বলে থমথমে মুখে দাঁড়িয়ে আছে, হাতে খাতা কলম নিয়ে। আবিরের প্রশ্নে খাতা কিছু লিখলো, তারপর আবিরকে দেখালো। হাতের লেখা তো সুন্দরী আছে, তাতে লেখা, আমি নাস্তা বানিয়েছি। আবির পানি খাচ্ছিল। হঠাৎ এটা দেখে বিষম খায়। মাত্র যে পানি চুমুক দিয়েছিল তা বেরিয়ে গেল। বিষমের জন্য কাশি উঠে গেছে। কাশতে কাশতে মাথার 2-4টা চাপড় দিয়ে একবার তিথি আর একবার খাবারের দিকে তাকায়। তুমি বানিয়েছো, কিন্তু এটা কি নতুন কোনো ডিশ? তিথি আবার খাতায় লিখে তা আবিরের সামনে ধরে। রুটি। আবির রুটির দিকে তাকায়। আবির বুঝতে পারছে না এটা কি নতুন কোনো ডিশ। রুটি এভাবে চতুর্ভুজের মতো দেখতে হয়? খাবার পেটেই তো যাবে, সেটা বৃত্ত হোক আর চতুর্ভুজ। কিন্তু কথা মুখে বলছো না কেন? মুখে কি হয়েছে? কিছু না। কি আজব কাণ্ড। আবির হাত দিয়ে রুটি ছিঁড়ে ভাজি দিয়ে খেতে শুরু করলো। বাহ, চমৎকার। আজই প্রথম বানিয়েছো, বোঝা যাচ্ছে না। তবে রুটিতে আরো একটু লবণ দিলে আরো খেতে ভালো লাগতো। আবিরের কথায় তিথির মুখের অবস্থা কোনো পরিবর্তন হয় না। আগের মতোই থমথমে মুখে আছে। তিথি চলে যেতে নেয়, আবির পিছু ডাকে। শোনো তিথি, আজ কিন্তু আমি অফিসে যাচ্ছি না। 2 দিন বসে একটা কাজ শেষ করতে হবে। তুমি পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করে নাও। তিথি খাতায় লিখে আবিরের সামনে তুলল। অর্ডার করে টাকা নষ্ট করা লাগবে না, আমি রান্না করব। গটগট পায়ে তিথি হেঁটে যায়। আবির ভাবতে থাকে, এর আবার কি হলো? এক রাতে এত চেঞ্জ। বেশি ভাবলো না। রুটি যেমন হয়েছে তাই খেতে লাগলো। ঠিকই তো, রুটি গোল হোক আর চারকোনা হোক, পেটেই তো যাবে। হাতে বেশি সময় নেই, কিভাবে কাজ শেষ হবে আল্লাহ জানে। তাও একটা শেষ চেষ্টা। আল্লাহর উপর ভরসা রেখে ল্যাপটপটা নিয়ে কাজে লেগে পড়লো। তিথি সাইডে এসে ওর বান্ধবীকে ফোন দেয়। হ্যালো তিথি, বল। এখন কি করতে হবে? নাস্তা ভাইয়া খেয়েছে,
কেমন হয়েছে বলেছে? তিথি ভারী গলায় উত্তর দেয়। জানি না। এইভাবে বলছিস কেন? তুই কি রেগে আছিস? না, আমার মতো সামান্য মেয়ে রাগ করতে মানা। রাগ কিসের? আমার কোনো মূল্য আছে যা একটু চেহারা ছাড়া? আমি কে? চেহারার জন্যই মানুষ মাথায় তুলবে, তারপর আটার বস্তার মতো মাথা থেকে ফেলবে। সেই বস্তাকে লাথি মারতেও দুবার ভাববে না। এতটা মূল্যহীন মানুষের রাগ করা মানায়? এরপর কি কাজ করতে হবে বলে দেন, দেখা যাবে লাথি দিয়ে সংসার থেকে বের করে দিলে আম্মু মানুষের বাসায় কাজে দেবে। উফ তিথি, তুই এতটা বাচ্চাদের মতো অভিমানী কেন? তুই বলবি কি করব, নইলে ফোন রাখি। আচ্ছা আচ্ছা, শান্ত হ বলছি। তিথি কথাগুলো মন দিয়ে শোনে, তারপর ফোন রেখে গটগট পায়ে কিচেনে যায়। নোংরা বাসনগুলো ধুয়ে নেয়, কোমরে ওড়না বেঁধে ঝাড়ু হাতে নেয়। দুপুরে খাবার সময় আবির ভাত নেড়ে চেড়ে দেখলো এতটা বেশি সিদ্ধ হয়েছে, তর্কের কথা ভাবতেই ঢোক গেল। তা কেমন হয়েছে কে জানে। পটল রান্না করেছে, একদম সাদা দেখাচ্ছে, হলুদ দেয়নি মনে হয়। আবির এক লোকমা ভাত মুখে দেয়, আরেক চুমুক পানি মুখে দেয়। তিথি তুমি খেয়েছো? তিথি কোনো কথার উত্তর দেয় না, জোরে জোরে পা ফেলে চলে যায়। অদ্ভুত, একে কি ভূতে পেয়েছে? তিথি দুপুরে গোসলটাও করেনি। গতকাল রাতে চুল আঁচড়ে বিনুনি করেছিল, সেভাবেই আছে, আর চুলে চিরুনি দেয়নি। থাকবে এরকম ফকিন্নির মতো এখন থেকে। রাত 10টার মতো বাজে। একদিনে এত কাজ করলে পরদিন আর কিছু করা যাবে না। যতটুকু পারে চেষ্টা করবে, না হলে কিছু করার নেই, বাকিটা আল্লাহর হাতে। ল্যাপটপটা রেখে উঠে দাঁড়ালো। সারাদিন বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেছে। তিথি বিছানায় শুয়ে আছে, ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলো, তিথি রাতে খেয়েছো? তিথি চোখ বন্ধ করে আছে, কোনো উত্তর দেয় না। ঘুমিয়ে পড়েছে ভেবে আবারও বেশি খাটায় না। তিথি না খেয়ে থাকতে পারে না, তাহলে খেয়েই শুয়েছে। আবির খেয়ে তিথির পাশে শুয়ে পড়ে। সকাল থেকে তিথির অস্বাভাবিকতা আবিরের নজরে এসেছে। কাল একটু বেশি রুড়ি হয়ে গিয়েছিল। তিথি যে রকমের বাচ্চামো করে, হঠাৎ করে এতটা রুড় হওয়া উচিত হয়নি। ওকে ওর মতো করে বোঝানো উচিত ছিল। হ্যাঁ, বাচ্চামোই তো, ওর কথা বলার ধরনটাই বাচ্চামো। এমন বাচ্চাদের মতো আবদার করে, কোনো আবদারই ফেলানো যায় না। সারা জীবন পরগাছা হয়ে থাকা এতিম আবিরের কেউ ছিল না আবদার বা শখ মেটানোর। সেই শখের বয়স আবির পার করে এসেছে। এখন অন্যের শখ মেটাতে আনন্দ। মধ্যবিত্ত পরিবারের পুরুষদের মনে হয় এটাতেই আনন্দ, নিজে কষ্ট করে হলেও পরিবারকে সুখী রাখা। আবিরের পরিবার বলতে তো শুধু তিথি। থাক না মেয়েটা অমন। জীবনে সবার সিরিয়াসনেস থাকতে হবে এমন কোনো কথা আছে? মনটা ছোট হয়েই থাক, বড় হলো তো সংসার জীবনের ভাবনা আরেক রকম হয়ে যাবে। তখন টেনশন, অ্যাংজাইটি ইত্যাদি ভর করবে। আবির অভ্যাসগতভাবে তিথিকে কাছে টেনে নেয়, নিজের বাহুতে আবদ্ধ করে। অন্য সময় তিথি নিজেকে আবিরের ডাকে সাড়া দেয়, দুজনে ভালোবাসার রাজ্যে হারিয়ে যায়। কিন্তু আজ তিথি একদম পুতুলের মতন। তিথির শক্ত চোখ মুখ দেখে বোঝা যায় ঘুমায়নি। আবির তিথির কানের কাছে মুখ নিয়ে বলে, আমার চঞ্চল পাখিটা কি রাগ করেছে আমার ওপর? আবির তিথির মাথায় ভালোবাসার পরশ এঁকে দেয়। দেখো পাখি, আদর করে দিলাম, এবার একটু কথা বলো। তিথি ফুফিয়ে উঠল। আবির তিথির মাথাটা বুকের বাম পাশে রেখে জড়িয়ে নিল। আল্লাহ, এত কান্না করে কেউ? তিথি কান্না থামাচ্ছে না, বরং কিছুক্ষণ পরপর শরীরটা কেঁপে কেঁপে উঠছে। আচ্ছা জ্বালা তো, যে বউয়ের গোমরা মুখ দেখলে আবিরের দুনিয়া অন্ধকার হয়ে যায়, সে এভাবে কান্না করছে। এই যে এত কাছাকাছি মেয়েটার ভারী নিঃশ্বাসগুলো পরিবেশটা কিন্তু আরো ভারী করে তুলছে। তিথি, আমি কিন্তু অন্যভাবে কান্না বন্ধ করতে জানি। কাজ আছে তাই তাড়াতাড়ি ঘুমাবো ভেবেছিলাম, কিন্তু তুমি তো আমাকে ভালো ছেলে হয়ে ঘুমোতে দিলে না। আবির আর সময় নষ্ট না করে তিথির অধর নিজের আয়ত্ত করে নেয়। তিথি এক হাত দিয়ে আবিরের ঘাড়ের কাছে খামচে ধরল, নখ দাবিয়ে দিচ্ছে পিঠে। তিথির ঘাড়ে মুখ গুজে একের পর এক ভালোবাসার পরশ দেয়। আবির তিথির হাতটা এনে নিজের হাতের মুঠোয় বন্দি করে নেয়। তিথির হাত ধরলে তিথি চেঁচিয়ে ওঠে। আবির হকচকিয়ে যায়, তিথিকে ছেড়ে উঠে বাতিটা জ্বালিয়ে নেয়। কি হয়েছে তিথি? আবিরের নজর তিথির হাতের দিকে যায়। হাত এতটা পুড়লো কিভাবে? তিথি কোনো কথা না বলে মুখ শক্ত করে আছে, তা দেখে আবির চেঁচিয়ে ওঠে। কথা বলছো না? কথা বলো, নইলে রাতে কিন্তু বাসার বাইরে রেখে আসবো। রান্না করার সময় হাত পুড়ছে? তিথি হ্যাঁ সূচক মাথা নাড়ায়। তাহলে বলনি কেন হাত পুড়ছে? তোমাকে পাকনামি করে রান্না করতে কে বলেছে? তিথি এবার দ্বিগুণ স্বরে চেঁচিয়ে ওঠে। হাত পড়েছে তাতে আপনার কি? সুন্দর হাতে একটা দাগ হয়ে গেছে। সৌন্দর্য ছাড়া তো আর আমার কিছু নাই। এখন সেখানে দাগ রাখলে আমাকে দিয়ে কি করবেন? রেখে আসবেন বাবার বাড়ি। বেশ হয়েছে হাত পড়েছে, আমার মুখটা কেন পড়ে গেল না? আল্লাহ দেয়ার মধ্যে দিয়েছে এই চেহারাটা, সেটাও নিয়ে যায় না কেন সেটাই বুঝি না। আমার মতো অকর্মার বাপের বাড়ি, স্বামীর বাড়ি কোথাও তো আমার জায়গা হবে না। মানুষের বাড়িতে তো কাজ করে খেতে পারবো না, সেই যোগ্যতাও নেই। মুখটা পড়ে গেলে অন্তত ভিক্ষা তো করতে পারবো। আবির কি বলবে ভেবে পায় না। তিথি, তুমি এতটা রাগ করেছো আমার উপর? তিথি কাঁদতে কাঁদতে বলল, না, রাগ কেন করব? পড়াশোনা তো পারি না, তাই ঘরে বাইরে ছোট থেকে শুনতে হয়েছে। পড়াশোনা পারি না, অন্য কিছু পারলেও তো হতো। অন্য কিছুই পারি না,
পরিবার, আত্মীয় স্বজন, শিক্ষকরা কারোই অ্যাটেনশন পায়নি। বাবা মা আমার ভাই বোনকে নিয়ে গর্ব করে, আর আমাকে নিয়ে তাদের লজ্জা হয়। ও, আপনার কাছ থেকে তো একটা বড় জিনিস লুকিয়ে বিয়ে দিয়েছে। আপনার মনে কোনোদিন প্রশ্ন জাগেনি শহরের শিক্ষিত পরিবারের এক মেয়ের আপনার সাথে এত তাড়াহুড়ো করে বিয়ে কেন দিল? যার বাবা মা সবাই উচ্চ পর্যায়ে চাকরি করে, দেখতে সুন্দরী, তার কি ছেলের অভাব হয়েছিল? বড় হবার পর আপনি প্রথম যে আমাকে দেখতে গেছিল। কারণ কি জানেন? আমার আরো বড় বড় খুঁত আছে, আর সেই খুঁতের কথা সবাই জানে, আপনি জানেন না। ছোট সময় ভুল টিকার ডোজে আমার ব্রেনে সমস্যা হয়। আমি অকর্মার সাথে একটা পাগল। মা বাবা বৃতৃষ্ণা যে মেয়ের ওপর, আপনি আর কতটুকু বিরক্ত হবেন? আমার মতো সামান্য ব্যক্তিত্বহীনা পাগল মেয়ে রাগ করতে জানে? রাগ কি হয় আমার কি কোনো মূল্য আছে যা একটু চেহারা ছাড়া? আমি শূন্য। আমাকে না চিনে চেহারার জন্য মাথায় তুলেছিলেন, তারপর যখন দেখলেন এটা কোনো কাজের না, আটার বস্তার মতো মাথা থেকে ফেলে দিলেন। এখন এই বস্তাটাকে লাথি মেরে রাস্তায় বের করে দেবেন, তারপর গুণবতী ব্যক্তিত্ব সম্পূর্ণ মেয়েকে বিয়ে করবেন। এই পাগল তিথিকে কেউ ভালোবাসে না, মা একটু ভালোবাসে, সে ছাড়া আর কেউ কোনোদিন। আল্লাহ তো দূর, আমার কোনো কথাই শোনেননি। আপনিই প্রথম ছিলেন যে আমার আবদার পূরণ করেছেন। আপনিই প্রথম ছিলেন যে আমার বকবকানি শুনেছেন, আমাকে বোঝা মনে করেননি। কিন্তু আপনিও সবার মতো, কেউ ভালোবাসে না তিথিকে। বলতে বলতে হঠাৎ করে তিথি অজ্ঞান হয়ে যায়। আবির তিথির গালে চাপড় দিয়ে ডাকে, তিথি পাখি প্লিজ সোনা, চোখ খোলো। হঠাৎ কি হলো? আবির তিথির মামাকে কল দেয়, তিনি ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলে। এরকম আগেও হয়েছে। পুরোনো রিপোর্টগুলো নিয়ে তিথির বাবা আসছে। আইসিইউর সামনে দাঁড়িয়ে আছে আবির। কি থেকে কি হয়ে গেল? হাসি খুশি চঞ্চল মেয়েটা একটা অসুস্থতা নিয়ে আছে, আরো জানতোই না রঙহীন আবিরের জীবনে শুধু তিথিই আছে। ও চলে গেলে আবিরের কি হবে? তিথির মিসক্যারেজ হয়েছে। নতুন করে এই খবরটা ভাঙাচোরা আবিরকে আরো ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। রাতে যখন তিথিকে হসপিটালে নিয়ে আসা হয়, টেস্ট করে জানতে পারে তিথি স্ট্রোক করেছে। গর্ভবতী নারীদের স্ট্রোকের ক্ষেত্রে শুরু থেকে 3 মাস অবধি সময় হয়ে থাকে। উচ্চ রক্তচাপের কারণে এই সময় স্ট্রোকের ঝুঁকি থাকে। তিথি যে প্রেগন্যান্ট, আবির তো সেটাই জানতো না। আবির তিথির সংসার বয়স 6 মাস। এই 6 মাস আবিরের জীবনে বেস্ট টাইম ছিল, কিন্তু সুখের সংসারে কার নজর লাগলো? আবির তিথির মামার থেকে শুনেছে তিথির সমস্যাগুলোর কথা। ভুল টিকাদানের তিথির ইনফেকশন হয়। হঠাৎ খিঁচুনি ওঠার পর হসপিটালে ভর্তি করায়। বেঁচে গিয়েছিল আল্লাহর রহমতে, কিন্তু সমস্যাগুলো দেখা দেয়। আস্তে আস্তে বড় হতে থাকে। ওর স্মৃতিশক্তি, মনোযোগ এবং একাগ্রতার সাথে অসুবিধে দেখতে পায়। সেই সাথে ব্যক্তিত্ব এবং আচরণে পরিবর্তন দেখা দেয়। মাথা ব্যথা, মাথা ঘোরা, খিঁচুনি উপসর্গ দেখা দিলে জানতে পারে ওর ব্রেনের সমস্যার কথা। তিথির ব্রেনের কার্যকারিতা উন্নত করতে বিভিন্ন থেরাপি দেওয়া হয়েছে। হসপিটালের করিডোরে বসে আছে আবির। ওকে আইসিইউর বাহিরে করিডোরে থমথমে মুখে বসে থাকতে দেখে তিথির বাবা মা এগিয়ে আসে। আবির মুখ তুলে তাকায়। জি বাবা, বলুন। প্রাইভেট হসপিটাল তো অনেক বিল হচ্ছে, তোমার একটা চাকরি, তার কত ইনকাম? টাকাগুলো আমি দিচ্ছি। আবির তাচ্ছিল্য হেসে বলল, এই সামান্য চাকরি করা ছেলের কাছেই তো মেয়ে দিয়ে দিয়ে তিথি নামক বোঝা মাথা থেকে নামিয়েছেন। সরি বাবা, মাফ করবেন। আপনাদের মতো পরিবারে তিথির জন্ম নিয়ে খুব বেশি সমস্যার মধ্যে ফেলে দিয়েছিল। সেই জন্য তো এভাবে সবটা লুকিয়ে তাড়াহুড়ো করে একটা এতিম ছেলের কাছে দিয়ে দিয়েছেন। এই সামান্য ছেলে তার স্ত্রীর দায়িত্ব নিতে জানে। দরকার পড়লে আমার সব জমি বিক্রি করে হলেও টাকার জোগাড় করতে পারবো। এতগুলো বছরের দায়িত্ব পালন করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আল্লাহ বাঁচিয়ে রাখলে আমি বাকি জীবনের দায়িত্ব নিতে পারবো। শুধু দোয়া করুন ও যাতে বেঁচে থাকে আর সুস্থ হয়ে ফিরে আসে। আবির চলে যায় তিথির কাছে। তিথির মা কাঁদতে কাঁদতে বসে পড়ে ওখানে। তিথির বাবা ওনার কাঁধে হাত রাখেন। শান্ত হও। এটা কি হলো আমার মেয়েটার সাথে? তিথির আব্বু, আমার হাসি খুশি মেয়েটা এভাবে নির্জীব হয়ে পড়ে আছে। আমার বুকটা ফেটে যাচ্ছে। কষ্ট তো আমারও হচ্ছে, কিন্তু আমি তো দেখাতে পারছি না কতটা ব্যথা করছে বুকে। অথচ মেয়েটা জানেই না ওর বাবা ওকে কতটা ভালোবাসে। জানো তিথির আপু, সেদিন যখন আমার ফুটফুটে বাচ্চাটা দুনিয়ায় আসলো, যখন ওর মুখটা দেখলাম, আমার প্রসব যন্ত্রণা সব ভুলে গেলাম। তাকিয়ে রইলাম। কি অপূর্ব দেখতে হয়েছে। কোলে নিলাম। প্রথম মা হবার অনুভূতি তোমাকে বলে বোঝাতে পারবো না। ভুল টিকায় 6 মাস বয়সে যখন ওর হঠাৎ খিঁচুনি ওঠে, চোখগুলো উল্টে আসছিল, তখন আমার পুরো পৃথিবী উল্টে আসছিল। কিন্তু 2 বছর পর দ্বিতীয়বার যখন মা হলাম, আমি ভয়ে ছিলাম আমার বাচ্চার খেয়াল রাখতে পারবো কিনা। এত ছোট বাচ্চার মধ্যে নতুন বাচ্চা। আমি হিমশিম খাচ্ছিলাম। কখন যে আমার তিথি যে দূরে সরে যাচ্ছিল টেরই পেলাম না।
উচ্চ সিজিপিএ নিয়েও আমার গৃহিণী হয়ে রইলাম। তাই চাইতাম আমার বাচ্চারা আরও ভালো করবে, টপ করবে সব কিছুতে, সব সময়। আত্মীয় স্বজনের ছেলেমেয়েরা যেখানে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং করছে, সেখানে আমার বড় মেয়ে প্রতি ক্লাসে টেনে টুনে পাশ করছে। আউটডোর ইনডোর কিছু পারে না, গর্ব করার মতো কিছু পারে না। অন্য দুটো ছেলে মেয়েও সেখানে টপ করছে, এটাই ওটাই প্রাইজ পাচ্ছে। ম্যাথ, ফিজিক্স অল পিরিয়ডে টপ করছে। সেখানে আমার মেয়ে হিসাবে তিথিকে নিয়ে লজ্জা করতে লাগলো। চেষ্টা করতাম ওকে সমস্ত সামাজিক অনুষ্ঠান থেকে দূরে রাখতে। ওর সমস্যার কথাও ততদিনে সবাই জেনে গেল। আত্মীয় স্বজন, আশেপাশের মানুষদের এত এত কথা শুনতে হতো ওকে নিয়ে প্রতিনিয়ত। পাগল মেয়েকে কে বিয়ে করবে? ওর ভবিষ্যৎ কি হবে? আমার মেয়ে তিথি যে একটা মানুষ, তাই ভুলে গিয়েছিলাম। জড় বস্তুর মতো এত বকাঝকা রাগারাগি কথা শোনাতাম, ভিতরে সব খবর ওর উপর ঝাড়তাম। আচ্ছা তিথির আপু, একমাত্র মাই নাকি সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে, নিঃস্বার্থভাবে ভালোবাসে। যার মাই তাকে বুঝতো না, অন্যরা কতটা বুঝবে? মেয়েটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে তিথির আপু, আমি দায়ী ওর এই অবস্থার জন্য। তিথিকে নিউরোলজিক্যাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট নিউরো আইসিইউতে রাখা হয়েছে। ওকে অভিজ্ঞ নিউরো বিশেষজ্ঞ ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করছে। তিথি যান্ত্রিকভাবে শ্বাস প্রশ্বাস পরিচালনাকারী যন্ত্র, যা কিনা শ্বাসনালীর মধ্য দিয়ে গমনকারী নলনলের মাধ্যমে শ্বাসকার্য পরিচালনায় সহায়তা করছে। ওর হৃদযন্ত্রের সার্বক্ষণিক অবস্থা তদারকি করতে হৃদযন্ত্র পর্যবেক্ষণ যন্ত্র, সার্বক্ষণিক শারীরিক কার্যক্রম তদারক করার যন্ত্র, অন্তঃশিরা নলের জালিকা, খাদ্যনল, নাসাপথে স্থাপিত খাদ্যনালীতে গমনকৃত খাদ্যনল, তরল শোষণ পাম্প বা যন্ত্র, নিষ্কাশন এবং নির্গমন নলসমূহ, এত কিছুর মধ্যে আবিরের চঞ্চল পাখিটা শুয়ে আছে। আবিরের তিথির বেডের কাছে বসে পড়ে। মনে পড়ে যায় তিথির সাথে কাটানো কিছু সময়ের কথা। একদিন আবির অফিস থেকে এসে শার্ট চেঞ্জ করছিল। আবিরকে উদম দেখে তিথি নাক কুঁচকে বলে, দেখি দেখি আপনার বডি। এ মা, আপনার বডি একটুও সিনেমার হিরোদের মতো না। সিনেমার হিরোদের মতো কেন হব? আমি কি সিনেমার হিরো? আমি মানুষও এভারেজ, দেখতেও এভারেজ, বডিও এভারেজ। তিথি জেদি কণ্ঠে বলে, না, তা বললে হবে না। আপনি দেখতে মাশাআল্লাহ। ফর্সা ছাড়া অন্য কোনো রং হলে কি সুন্দর না? এটা জাস্ট স্কিন টোন। আমি তো সাউথ হিরো বিশালের ফ্যান, সবগুলো মুভি দেখেছি। সেও তো শ্যামলাও না, আপনার থেকেও অনেক কালো। দেখতে ভালো না এটা জানি আমি, আর না শুনি। বুঝলেন, মাসেল হলে আপনাকেও হিরোদের মতো লাগবে। একটু মাসেল বানান না প্লিজ। তিথি আবিরের হাত ধরে বলল, আবির পড়েছে মহাফ্যাসাদে। বউ এভাবে বললে কোনো পুরুষ না করতে পারে? আচ্ছা, জ্বালায় পড়লাম তো। কি আমি জ্বালাচ্ছি? এত বড় কথা। আমি বিয়ে করতে গেছিলাম, আমি বলেছিলাম আমাকে বিয়ে করতে। আমার কথা না শুনলে আমি কিন্তু আপনাকে একটু আদর করতে দেব না বলে দিলাম। উফ, বাবা এত ঝগড়াটে কেন তুমি? এসব হুমকি দেয় না বউ? আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। তিথি খুশিতে লাফিয়ে ওঠে। আবিরের গালে চুমু দিয়ে ওকে জড়িয়ে ধরে বলে, থ্যাঙ্কু থ্যাঙ্কু, এতগুলো থ্যাঙ্কু। আমি তাহলে জলদি অনলাইন থেকে একটা ডায়েট চার্ট বানাচ্ছি। এখনই দেখছি কি কি এক্সারসাইজ করতে হবে। শুরু হয়ে যায় তিথির পাগলামি। এখানেই শেষ না, আর কি করার আবিরও তা মেনে চলতে শুরু করে। কিন্তু এখানেই শেষ না, তিথি আবিরের জন্য স্কিন কেয়ার প্রোডাক্টস অর্ডার করে। তখন আবির তা দেখে জিজ্ঞেস করে, এগুলো দিয়ে কি হবে তিথি? রূপচর্চা করবেন। তুমি রূপচর্চা করছো তাতেই তো হয়। পুরুষ মানুষের এত কিছু লাগে নাকি? কেন, পুরুষ মানুষ দেখে কি ত্বকে ময়লা হয় না? ত্বকে মরাকোষ থাকে না? বলি, রেখা পড়ে না? সূর্যের ক্ষতিকারক রশ্মি কি পুরুষ মানুষ বাদে অন্যদের ওপর পড়ে? পড়লে পড়ুক, অন্য পুরুষেরা জাহান্নামে যাক। আমার পুরুষ কি করবে সেটা আমি দেখব। কিন্তু তিথি, অনেক টাকা অপচয় হয় তো এসবে। তিথি কোমরে হাত দিয়ে বলে, একদম অজুহাত দেবেন না বলে দিচ্ছি। আপনি যে সিগারেট খান তা আমি জানি, তাতে কি টাকার অপচয় হয় না? আজ থেকে সিগারেট খাওয়া বন্ধ। সিগারেট কি দোষ করলো? এটা তো অভ্যেস হয়ে গেছে। এতদিনের অভ্যেস না খেয়ে থাকবো কিভাবে তুমি বলো? ওকে, সিগারেট খেলে আমিও চুমু খেতে দেব না। এবার আপনিই ঠিক করুন কোনটা লাগবে আপনার। আবির অসহায় মুখ করে বলে, এরকম করো কেন? কথায় কথায় এসবে হুমকি না দিলে হয় না? না হয় না। এখন থেকে প্রতিদিন আমার জন্য যে চকলেট নিয়ে আসতেন তা দরকার পড়লে খাবো না, ভাত একটু কম খাবো। বিয়েতে যে ড্রেস দিয়েছিলেন তাতেই আমার অনেক দিন চলবে, ব্যাস অনেক টাকা বেঁচে যাবে।
আবির হাতে তালি দিয়ে বলে, বাহ, কি স্যাক্রিফাইসটা না করলে আমার জন্য, দারুণ। তা ম্যাডাম, এগুলো কি মাথায় দেব? থাক থাক, এত প্রশংসা করতে হবে না। সকালে ঘুম থেকে উঠে আর শোবার আগে ক্লিনজার ব্যবহার করবেন, তারপর ময়শ্চারাইজার দেবেন। বাইরে যাবার আগে সানস্ক্রিন, গোসলের সময় স্কাবিং, গোসলের পরে বডি লোশন, ঘুমাতে যাবার আগে নাইট ক্রিম। ব্যাস, মাত্র এই কয়টা কাজ। আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। তিথির এইসব ব্যাপারে কোনো ছাড় দিত না। মাঝে মধ্যে ছুটির দিনে আবিরের হাতে পায়ের পেডিকিউর মেনিকিউর করে দিত। শুক্রবার দিনে ফেস প্যাক, হেয়ার প্যাক এসব যেন আবিরের কর্মব্যস্ত জীবনের রুটিন হয়ে গিয়েছিল। আবির শুনেছে আইসিইউতে থাকা মানুষদের সাথে কথোপকথন শুধুমাত্র একমুখী হলেও তারা শুনতে পায় বলে ধরে নেওয়া হয়। যেহেতু কেউ নিশ্চিতভাবে জানে না, তাই আবির তিথির কানের কাছে গিয়ে বলল, দিদিমাকে শুনতে পাচ্ছ? আমার চঞ্চল পাখিটা এভাবে শুয়ে আছে, আমার কিন্তু একটু ভালো লাগছে না। আমি তো সূর্যের মতো ভালোবাসা চাইনি, যে ভালোবাসা আলোর সাথে অন্ধকারও দেয়। ক্ষণিকের জন্য তো আমি তোমাকে চাইনি পাখি। ঝর্ণা যেমন পাহাড়ের বুকে অবিরত বয়, আমিও আমার বুকে সারা জীবন তোমাকে চাই। কে বলেছে তুমি আমার মাথার বোঝা? তুমি তো আমার মাথার তাজ, আমার হৃৎপিণ্ডের একটি অংশ। তুমি হচ্ছে আমার জীবনের ধ্রুব তারার আলো। কোটি কোটি নক্ষত্রের মধ্যে শুধু তিথি নামক নক্ষত্রই আমার হৃদয়ে সুখের প্রদীপ জ্বলে। সে তুচ্ছ হয় কী করে? শুকতারার দিশা তুমি, আমার অনাবিল স্বপ্নের স্বাদ। একবার দেখো কতটা পিপাসার্থ হয়ে আছি তোমার কথা শোনার জন্য। মকরটা প্রতীক্ষায় আছি, ফিরে এসো বউ। তিথিহীনা আবিরের জগৎ সংসার যে বড্ড অসহায়। আরও অনেকটা পথ চলা বাকি। দুষ্ট একটা জুনিয়র আসবে আমাদের। আবির একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। তিথির এখনো জ্ঞান ফিরেনি, কিন্তু আইসিইউ থেকে কেবিনে শিফট করা হয়েছে। আবিরের ফোন বেজে উঠলে তা নিয়ে বাহিরে যায়। মিলা কল দিয়েছে। প্রচন্ড বিরক্তির সাথে ফোনটা রিসিভ করলো আবির। হ্যালো আবির। ফোন দিয়েছ কেন? ফোন তো অনেক কারণে দিয়েছি, কোনটা বলবো তোমার জন্য দুঃখ হচ্ছে গো, তাই না দিয়ে পারলাম না। কি চাও তুমি? ব্রেকআপটা তুমি আগে করেছিলে, তোমার আগে বিয়ে হয়েছে, তা আমার পিছনে পড়ে আছো কেন? যাহ বাবা, আমি তো তোমার ভালোর জন্যই ফোন দিলাম। কি খবর দেওয়া ছিল তোমাকে? তোমার জন্য কষ্ট হচ্ছে তা এতদিন পরে বিয়ে করলে, তাও আবার একটা আধা পাগল মেয়েকে। আমার বিয়ের খবর তোমাকে কে দিয়েছে? তুমি কি করে জানলে? তোমার বউ তিথি আমার চাচাতো বোন শিলার ছোটবেলার ফ্রেন্ড। ওর ব্যাপারে এলাকার কে না জানে। ধন্যবাদ, অনেক উপকার করেছ। আর কিছু বলবে? এসব নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমি যথেষ্ট সুখে আছি দিদিকে নিয়ে। মিলা ফোনের ওপার থেকে হো হো করে হেসে দেয়। হঠাৎ মিলার এভাবে জ্বালাময়ী হাসিতে আবির হকচকিয়ে যায়। ও আবির, ভুলে গেছো তুমি কোথায় জব করো? সিআর গ্রুপ অফ কোম্পানিতে জব করে কতক্ষণ সুখে থাকবে? তার উপর আমি আবার একটা প্রজেক্ট কমপ্লিট করতে পারিনি তোমার জন্য। জিএম স্যারকে এই ঝাড়ছে এমডি ম্যাম। চেয়ারম্যান স্যার ধরতে গেলে তার ছেলের মৃত্যুর পর সব ছেলের বউ মানে আমাদের ম্যামের ওপর পড়েছে। ম্যাম তো আগেই যা রুড ছিল, তার হাজবেন্ডের মৃত্যুর পরে আরও রুড হয়ে গেছে। অবশ্য হবেই বা না কেন, রাজিন স্যারের মতো অমন পাগল করা সুদর্শন হাজবেন্ড মারা গেলে কারো মাথা ঠিক থাকে না। অল্প ভুলে যেখানে চাকরি কেড়ে নেয়, সেখানে তোমার তো বড় ভুলের জন্য কি অবস্থা হবে ভাবতে পারছো? তাই আগেই সাবধান করে দিলাম। মিলা ফোনটা রেখে দিলে আবির এসব ভেবে ঘামতে থাকে। সত্যিই তো, ওর কি হবে? চৈতি ম্যাম কি অবস্থা করবে আবিরের? আমার বাচ্চা ঠিক আছে? জ্ঞান ফিরে তিথির মুখে প্রথমে এই কথাটা বলতে শুনে চমকে যায় আবির। তার মানে তিথি জানতো? তাহলে বলে নাই কেন আবিরকে? আবির না জানার ভান করে বলল, তিথি কোন বাচ্চার কথা বলছো? তিথি পেটে হাত দিয়ে বলল, আমাদের বাচ্চা। তিথির এমন আবেগমাখা কথা শুনে আবিরের বুকটা কেঁপে উঠল। নিজেকে সামলে বলল, তিথি, এসব নিয়ে পরে কথা বলি। তুমি অসুস্থ, এখন কেমন লাগছে সেটা বলো। না, পরে কথা হবে কেন, এখন বলুন। কি বলছো আবল তাবল? হঠাৎ করে বাচ্চা আসবে কোথা থেকে? কই, আমি তো কিছু জানতাম না। আমি ফার্মেসি থেকে কিট এনে টেস্ট করেছিলাম। আপনাকে বলবো তার আগেই তো আমাকে বকাঝকা করলেন। তিথি, তুমি কোনো প্রেগনেন্ট ছিলে না, তাহলে বাচ্চা আসবে কোথা থেকে? হয়তো তুমি দেখতে ভুল করেছো, নইলে কিটটা ভেজাল ছিল। তিথি চোখে পানি দেখতে পেয়ে আবির ওর হাতটা ধরল। তিথি, তাকাও আমার দিকে। তুমি তো নিজেই বাচ্চা, তুমি কি বাচ্চা মানুষ করতে পারবে এখন বলো? হ্যাঁ, আমি তো কিছুই পারি না, তো বাচ্চার জন্য আরেকটা বিয়ে করবেন এখন? আমি কি তাই বলেছি? আগে সুস্থ হও, তারপর এসব দেখা যাবে। একটু বুঝদার হও, সংসারটা বুঝে ওঠো, তারপর বাচ্চা নেওয়া যাবে।
আগে বুঝদার বউ হয়ে ওঠো, তারপর না হয় হবে। ধীরে সুস্থে সবটা হবে, ঠিক আছে? তিথি মাথা নাড়ায়। ঠিক আছে, আমি বুঝদার হয়ে ওঠার চেষ্টা করব। আলসেমি করব না, দুষ্টুমি করব না, বেশি কথা বলবো না, না হলে তো আপনি আবার বিয়ে করার কথা বলবেন। আবির ফিক করে হেসে দেয়। তা ম্যাডামের রাগ করার কারণ এটা? সরি বাবা, মাফ করে দিন। অন্য কারোর সাথে কোনো দিন তুলনা দেব না। আপনাকে দুষ্টুমি বন্ধ করতে হবে না, শুধু একটু সব কিছু মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করবেন, তাহলেই বুঝদার হয়ে উঠবেন। আবির আজ 1 সপ্তাহ পর অফিসে এসেছে। 1 সপ্তাহ ছুটি নিয়েছিল। তিথির কাছে ওর মা আছে। যতই বলুক চাকরি গেলে যাক, কিন্তু এই বাজারে চাকরি পাওয়া সহজ নয়, তাও আবার এত বড় কোম্পানিতে। তাছাড়া কোম্পানির স্টাফদের জন্য সুযোগ সুবিধা অনেক। এখানে করা ইন্স্যুরেন্সের টাকা দিয়েই তিথি চিকিৎসা করেছে। আবির ভয়ে ভয়ে অফিসে ঢুকলো। অফিসের সবাই আবিরের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। চৈতি ম্যাম 10টার পরে আসে। ফ্লোরে আসার সাথে সাথেই সবাই দাঁড়িয়ে পড়ে। আবির টের পাচ্ছে ওর ঘাম হচ্ছে। ম্যাম চলে গেলে আবির ডেস্কে বসে পড়ে ঠকঠক করে পানি খায়। ঘন্টাখানেক পর চৈতির কেবিনে আবিরের ডাক আসে। আবির দরজা নক করে। কাম ইন। আবির ভিতরে ঢুকে চৈতিকে সালাম দেয়। চৈতি আবিরের দিকে শীতল চোখে তাকায়। আপনি আবির? জি ম্যাম। আমার টেবিলে প্রজেক্ট জমা হয়নি কেন এখনো? সরি ম্যাম, আমার কম্পিউটারে কমপ্লিট করে ফাইল সেভ করে রেখেছিলাম, কিন্তু পরদিন দেখে সেটা ডিলিট। তারপর 2 দিন সময় দেওয়া হয়, কিন্তু তখন আমার ওয়াইফ অসুস্থ হয়ে পড়ে, তাই আর করতে পারিনি। এসব অ্যাপ্লিকেশন দিয়ে আমি কি করব? আপনার একার জন্য কাজটা এখনো কমপ্লিট হয়নি, সেই দায় কে নেবে? কপি রাখেন নাই কেন? সরি ম্যাম। চৈতি হুঙ্কার দিয়ে উঠল। সরি মাই ফুড। কাজ করার সময় মন কি বউয়ের কাছে ছিল? ফাইল ডিলিট হবার পর রিএক্সেল বিন ফোল্ডার থেকে ফাইল রিকোয়েস্ট করা যায়, সেটা চেক করেছেন? আবিরের টনক নড়ে ওঠে। সত্যিই তো, মাথা নিচু করে দুদিকে নাড়ায়। গাধা, অফিস কম্পিউটারের ফাইলে রিকভারি সফটওয়্যার আছে, সেটা জানেন না? টাকা দিয়ে আমি কিছু গরু পালন করছি, যান চেক করুন। আর হ্যাঁ, এটাই লাস্ট চান্স। যদি না এই ফাইলের জন্য আজকের পর আমার আর একদিনও নষ্ট হয়, চাকরি তো যাবেই, সাথে এর ক্ষতিপূরণ আমি উসুল করে ছাড়বো। টাকা না দিতে পারলে আপনার বাড়ি ঘর যা আছে সাথে কিডনি বিক্রি করে আমি টাকা উসুল করব। কথাটা যেন মনে থাকে। যান এবার। আবিরের মাথা চক্কর দিয়ে উঠল। ফিরে যেতে নিলে চৈতি পিছন থেকে ডাকে। ওয়েট, অনেক করেছেন, আপনার বিশ্বাস নেই। দেখা যাবে ফাইল উদ্ধার করতে গিয়ে বাকি যা কিছু কম্পিউটারে আছে সব কিছু ডিলিট করে দিবেন। যান, আমি আসছি। আবির ওর ডেস্কে এসে বসে, মনে মনে আল্লাহকে ডাকে। আল্লাহ, দয়া করে এবারের মতো রক্ষে করো, একটা মিরাক্কেল করে দাও। নীলা আবিরের ডেস্কের কাছে এসে টিটকারি মেরে বলল, কি ব্যাপার আবির, তোমার চোখ মুখে এমন শুকনো দেখাচ্ছে কেন? আবির দাঁতে চিবিয়ে চিবিয়ে বলল, এক মাকে শীত যায় না, মনে রেখো। আমি খুব ভালো করেই বুঝতে পারছি কাজটা তুমি করেছো। মিলা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আগে নিজে এই মাঘের শীত থেকে বাঁচো, তা চাকরি কি গিয়েছে? ম্যামের থাপ্পড় টাপ্পড় কি খেয়েছো? কি হচ্ছে এখানে? চৈতির ভারী গলার ডাকে মিলা ঘুরে তাকায়। সরি ম্যাম। কাজ রেখে এখানে আড্ডা দেওয়া হচ্ছে? সরি বেঁচে কি আমি কোম্পানি চালাবো? মিলা তাড়াতাড়ি নিজের ডেস্কে চলে যায়। আবির উঠে দাঁড়ায়। চৈতি কম্পিউটারের কাছে গিয়ে রিকভারি সফটওয়্যার দিয়ে প্রথমে হার্ড ডিস্ক স্ক্যান করতে থাকে। খুঁজে না পেয়ে আবিরের কাছে জানতে চায়, কোন ড্রাইভে ফাইলটি ছিল? আবির নাম বললে চৈতি সেটি সিলেক্ট করে। স্ক্যান শেষে ড্রাইভটি থেকে ডিলিট হওয়া ফাইলের একটি তালিকা দেখায় রিকভারি সফটওয়্যারটিতে। এরপর কাঙ্ক্ষিত ফাইল নির্বাচন করে রিকভার বাটনে ক্লিক করে। এবার যে ড্রাইভে ফাইলটি সংরক্ষণ করতে হবে তা নির্বাচন করে দিতেই মুছে যাওয়া ফাইলটি পুনরায় চলে আসে। আবিরের দেহে জান ফিরে এসেছে। এমন করে এতক্ষণ আটকে রাখা নিঃশ্বাস ফেলে। চৈতি কটমট চোখে আবিরের দিকে তাকিয়ে বলল, মনে রাখবেন, এই শেষবার। জিএম সাহেব আপনার হার্ডওয়ার্কের কথা বলেছে, তাই এবারের মতো বরখাস্ত করলাম না। ম্যাম বিশ্বাস করুন, আমার স্পষ্ট মনে আছে আমি ফাইলটা সেভ করে রেখেছিলাম। পরদিন অফিসে এসে দেখি ডিলিট। তো আপনি বলতে চাচ্ছেন ফাইল ভূতে ডিলিট করেছে? না ম্যাম, এমনটা নয়। একবার যদি সিসিটিভি চেক করার পারমিশন দিতেন। চৈতি জাহিদকে ডেকে সিসিটিভি চেক করার কথা বলল। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে মিলাকে আবিরের কম্পিউটার অন করতে। চৈতি আবির আর মিলাকে নিজের কেবিনে আসতে বলে চলে যায়। আবির আর মিলা কেবিনে বসে আছে। চৈতি জানালার দিকে ঘুরে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। আবির মিলার দিকে তাকিয়ে হেসে দেয়। মিলার চেহারা দেখার মতো হয়েছে। এবার বোঝো মজা, অন্যের জন্য কুয়া খুঁড়লে সেখানে নিজেরই পড়তে হয়। চৈতি সিগারেট শেষ করে সেটা জানালাতে ফেলে দেয়। কোটটা খুলে শার্টের হাতা গুটিয়ে এগিয়ে আসে।
এসির মধ্যে মিলা প্রচুর ঘামছে। চাকরি যে যাবে সেটা নিশ্চিত, কিন্তু শাস্তি হিসেবে পুলিশে দেবে। শ্বশুরবাড়ি তাহলে মুখ দেখাবে কি করে? তুমি ফাইল ডিলিট করেছিলে। জি ম্যাম। বলে চৈতির পায়ে লুটিয়ে পড়ে। এবারের মতো মাফ করে দিন ম্যাডাম, ভুল হয়ে গেছে। চৈতি মিলার ডান বাম গালে পরপর কয়টা থাপ্পড় মারে। ওর চুলের মুঠি ধরে কাছে নিয়ে এসে জিজ্ঞেস করলো, রাস্কেল, আমার অফিসটা কি তোর কাছে পলিটিক্স করার জায়গা মনে হয়? কলিজা কত বড়! কেন করেছিস এসব? কার কথা মতো বল। ম্যাম, বলছি আবির আমার এক্স বয়ফ্রেন্ড ছিল। ওর সাথে ব্রেকআপের পর অন্য কাউকে বিয়ে করি, কিন্তু হাজবেন্ডের সাথে সুখী হয়নি। তারপর আবিরের লাইফে ব্যাক করার চেষ্টা করছি, কিন্তু ও সুযোগ দেয়নি, অন্য কাউকে বিয়ে করেছে। ওকে এতটা সুখী দেখে আমার হিংসা হচ্ছিল। যেহেতু ওর পাসওয়ার্ড আগেই জানতাম, তাই এই সুযোগটা কাজে লাগাই। চৈতি ঠাস করে আরো একটা থাপ্পড় মারলো। গলা চেপে ধরে বলল, আরেক মেয়ের হাজবেন্ডের উপর এত নজর কেন? চোখ তুলে নেব। তোর চাকরি তো আর থাকবেই না, সাথে ক্ষতিপূরণও দিতে হবে। ম্যাম, আমার কাছে কোনো টাকা নেই। চৈতি মিলাকে ছেড়ে দিয়ে ওর গলা থেকে স্বর্ণের লকেটটা টেনে নেয়। ওটা জাহিদের হাতে দিয়ে বলল, এটা বেচে দাও, লাখখানেকের মতো টাকা হবে। চৈতি আবিরের কাছে এসে মুখোমুখি দাঁড়িয়ে ব্রু কুচকে ওকে দেখে। ওর গালেও ঠাস করে একটা থাপ্পড় মারে। আবির গালে হাত দিয়ে বলল, ম্যাম আমি কি করেছি? গার্লফ্রেন্ডের জন্য এত পীড়িত? কম্পিউটারের পাসওয়ার্ড দিয়ে দাও। ফেসবুক, ইমেল যা কিছু তার পাসওয়ার্ড দিতে। আমার অফিসের কম্পিউটারে কেন দিয়েছো? এই ড্রামায় অনেক সময় নষ্ট হয়েছে। এখানে যা কিছু হয়েছে তা যেন এই 4 দেওয়ালের মধ্যেই থাকে। বাহিরে গেলে লাশও কেউ খুঁজে পাবে না। নাও গেট লস্ট। কেবিনের বাহিরে আবির দাঁড়িয়ে আছে। কি ভয়ঙ্কর ব্যাপার! আজ যদি ফাইল রিকভার না হতো তাহলে আবিরকেও এভাবে হয়তো মারতো। পিঁপড়ার মতো ফিসে ফেলতো ভাবতেই আরেকটা শুকনো ঢুকিল। আল্লাহ, কত বড় বাঁচা বাঁচিয়েছে ভাবতেই শুকরিয়া আদায় করে। চৈতির অ্যাসিস্ট্যান্ট জাহিদ আবিরকে বলল, থাপড় নিয়ে বেশি ভাববেন না আবির সাহেব, আমি প্রতিদিনই খাই। তবে খেয়াল রাখবেন নামের সামনে কম পড়বেন। একবার কারো গাল পছন্দ হলে সেখানে এমন থাপ্পড় পড়তেই পারে। জাহিদ এটা বলে চলে যায়। বিছানায় শুয়ে পড়ে আবির সিলিং এর দিকে তাকিয়ে ভাবল, মাথা থেকে বড় একটা বোঝা নামলো, এখন হালকা লাগছে। পাশ ফিরে তিথির দিকে তাকায়। মেয়েটা এখনো মনে মনে অভিমান পুষে রেখেছে। কানের কাছে ফিসফিসিয়ে বলল, তিথি পাখি ঘুমিয়েছ? একদম পাখি টাখি বলবেন না, এত আহ্লাদ করতে হবে না। কি করতে হবে ম্যাডামের ঘুম ভাঙাতে হলে? আদর করে দিই? লাগবে না। আচ্ছা, গল্প শুনবে আজ অফিসে কি কি হয়েছে, কত বড় বিপদ থেকে বেঁচেছি। তিথি আবিরের দিকে ঘুরে আগ্রহের সাথে বলল, কি বিপদ? আবির নিজে থাপ্পড় খাওয়া বাদে বাকিটুকু বলে। তিথি শুনে বলল, ঠিকই আছে, চৈতি আরো মারতো ওই শাকচুন্নিকে। এই ম্যামকে নাম ধরে বলছো কেন? ইয়ে মানে অভ্যাস হয়ে গেছে। অভ্যেস হয়ে গেছে মানে? তুমি চেনো তাকে? রাজিন ভাইয়ার বউ। তুমি রাজিন স্যারকেও চেনো? হ্যাঁ, আমার ঋতু আপুর বন্ধু। অনেক আগে থেকেই চিনতাম। ঋতু আপু তার গল্প বলতো। একবার ট্যুরে চৈতিকে দেখে ঋতু আপু ছেলে ভেবে ক্রাশ খায়। তারপর রাজিন ভাইয়ার বিয়েতে শখ খায় একসাথে। তাদের বিয়েতে নাটকীয়তা, আরো অনেক কিছু জানি। একটা সত্যি কথা বলো। আমার ক্রাশ ছিল রাজিন ভাইয়া। ঋতু আপুর বাসায় তার বন্ধুরা আসলেই আমি বেড়াতে যেতাম রাজিন ভাইয়ার নাম করে। ফেসবুকে কোনো পিক আপলোড দিলেই ডাউনলোড করে দিনরাত দেখতাম। ওনার জন্য আমার 4টা প্রেম হয়েও হয়নি। কিন্তু চৈতির সাথে বিয়ে হয়ে যাওয়ায় কি স্যাকাটাই না খেয়েছিলাম। শুধু আফসোস হতো, কেন যে ওই বিয়েতে আমিও ছিলাম না। থাকলে সিরিয়ালের মতো আমারও একটা চান্স থাকতো। হুদাই স্বপ্ন দেখতাম, আমার মতো মাকাল কি ওনার মতো ডাক্তারের সাথে যায়? হ্যাঁ, তোমার মতো মাকাল ফল আমার মতো গাধার সাথে জুটি হয়। আপনি কি মন খারাপ করেছেন? অতটা না, 4টা প্রেমের খবরই হজম করতে পেরেছি। একটা ক্রাশে আর কি আসে যায়। আমার তো ক্রাশ না, ডিরেক্ট প্রেম ছিল। কিন্তু খারাপ লাগে জানো, রাজিন স্যারের মৃত্যুর কথা ভাবলে কেমন একটা চিনচিন ব্যথা করে। রায়হান স্যার আগে জোর করে অফিসে নিয়ে আসতো, ঘুরে ফিরে সবার সাথে কথা বলে চলে যেত। এতটা মিশুক ছিল, মনেই হতো না উনি আমার মালিকের ছেলে। হ্যাঁ যাক, বাদ দাও, ঘুমিয়ে পড়। তিথি সুস্থ হবার অনেকদিন পর আবির ওকে নিয়ে রাতে ঘুরতে বের হয়। নির্জন রাস্তায় দুজন হাতে হাত দিয়ে হাঁটতে থাকে। হঠাৎ ওদের 6 জন বখাটে ছেলে ঘিরে ধরে। কি ভাই, গার্লফ্রেন্ড নিয়ে রাতে ঘুরতে বের হয়েছেন? একাই মজা করবেন? আমাদেরকেও ভাগ দিন। তিথি ভয়ে আবির হাত জাপটে ধরে। আপনারা ভুল ভাবছেন, এটা আমার ওয়াইফ, যেতে দিন। ওয়াইফ মেয়ে মানুষ তো, মেয়ে মানুষ হলেই আমাদের চলবে।
একটা লোক এগিয়ে আবিরের কাছ থেকে তিথিকে কেড়ে নেয়। ওদেরকে একটা পুরাতন গ্যারেজের ভিতর নিয়ে আসে। দুজন আবিরকে ধরে মারতে থাকে। আবির চাইলেও নিজেকে ছুটাতে পারে না। তিথি গলা ফাটিয়ে চেঁচাচ্ছে। আবির চোখের সামনে সর্বনাশ দেখতে থাকে। তিথির চিৎকারে বখাটেগুলো বিরক্ত হয়ে ওর মুখ চেপে ধরে। কি হচ্ছে এখানে? ভারী গলার আওয়াজে বখাটেগুলো বিরক্ত হয়ে পিছনে তাকায়। হুডি পরা একজন পকেটে দুহাত দিয়ে দাঁড়িয়ে আছে। ওদের মধ্যে একজন এসে তাকে ধাক্কা দেয়। ঝামেলা করিস না, এখান থেকে চলে যা, নইলে তোর লাশও কেউ খুঁজে পাবে না। ধাক্কার ফলে সে 2 পা পিছিয়ে যায়। অগ্নিচোখে ছেলেটার দিকে তাকায়। এভাবে তাকানো দেখে ছেলেটা বলল, চোখ নামা বলছি। সে সময় নষ্ট না করে ছেলেটার বুকের কাছে ঘুষি মারলে মাটিতে শুয়ে পড়ে। বুকে হাত দিয়ে আহা করে ওঠে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এভাবে পড়ে যেতে দেখে অন্যরা তিথিকে ছেড়ে উঠে দাঁড়ায়। ভাবছিলাম কাজ শেষ করে এদের স্বামী স্ত্রী দুইটাকে মেরে দেব, কিন্তু এখন তোকেও এদের সাথে মারতে হবে। ওরা 4 জন একসাথে তার দিকে এগিয়ে যায়। সে 2 পা পিছিয়ে সরে পজিশন নিয়ে ডান দিকের কর্নার ছেলেটার ঘাড় মচকে ফেলে দিয়ে অন্য একজনের গলা চেপে ধরে। 2 পায়ের মাঝখানে লাথি মারলে ব্যথায় বসে পড়লে তার হাতের কোণে দিয়ে পিঠে মারলো। তেড়ে আসা অন্য একজনের পেটে ঘুষি মেরে এক হাত দিয়ে গলা চেপে অন্যজনকে লাথি মেরে ফেলে দেয়। আবিরকে ছেড়ে অন্য 2 জন ছুরি নিয়ে এগিয়ে আসে। আবির কি করবে বুঝতে পারছে না। যা হচ্ছে সবটা স্বপ্নের মতো, কিন্তু এতটুকু দেখে বুঝতে পারছে এ খুব দক্ষ ফাইট পারে। একজন ছুরি নিয়ে পেটে মারতে নিলে সে সাইডে সরে যায়। অন্যজন তার গলা পিছন দিয়ে চেপে ধরে। ছুরিওয়ালা ছেলেটা আবার এগিয়ে আসে। সে পিছনে চেপে ধরা ছেলেটা সহ সরে যায় আর হাত দিয়ে ছুরিওয়ালা হাতটা চেপে ধরে। পিছনে ছেলেটাকে মাথা দিয়ে কিক করে ছুটিয়ে নেয়। হাত মুচড়ে মাটিতে ফেলে ছেলেটার বুকে ছুরি গেঁথে দেয়। ছুরিটা উঠে ঘুরে অন্য ছেলের হাঁটুর মাঝে গেঁথে দেয়। সে আশেপাশে তাকায়। পুরনো লোহার একটা দণ্ড দেখে সেটা হাতে তুলে নেয়। পড়ে থাকা ছেলেগুলোকে এক এক করে পিটাতে থাকে। শালা জানোয়ারের বাচ্চা! কণ্ঠ শুনে আবির অস্ফুট স্বরে উচ্চারণ করে, চৈতি ম্যাম। এক পর্যায়ে মারা থামিয়ে চৈতি আবির আর তিথি দিকে তাকায়। তিথি আবিরকে ওর কাছে ঘেঁষতে দিচ্ছে না, কেমন গুটিসুটি হয়ে আছে। চৈতির গ্যারেজ নিরিবিলিতে প্রায় এসে ড্রিঙ্কস করে। একটু নিরিবিলিতে মদ খাওয়ার শান্তিও নেই। বিরক্তি নিয়ে ওদের দিকে তাকায়। কতক্ষণ ধরে দুজন কান্নাকাটি করছে। এই তোমাদের স্বামী স্ত্রীর ড্রামা শেষ হলে এখান থেকে যাও। বাড়ি গিয়ে দুজন যত ইচ্ছে গলা ধরে কাঁদো। চৈতির ধমকে তিথি আরো জোরে কান্না করে ওঠে। আবার কান্না করতে দেখে চৈতি আবিরের দিকে তাকায়। তোমার বউকে নিয়ে এখান থেকে যাও। ম্যাম, ও ভয় পেয়েছে, আমাকেও কাছে ঘেঁষতে দিচ্ছে না। চৈতি লোহার দণ্ডটা নিয়ে তিথির কাছে যায়। নাও এটা। চৈতি ধমক দিয়ে আবার ওটা নিতে বলে। তিথি কাপা কাপা হাতে দণ্ডটা হাতে নেয়। চৈতি স্ক্রুর হেসে বলল, গুড গার্ল, যাও এবার এটা দিয়ে ওদের মারো। তিথি চমকে চৈতির দিকে মুখ তুলে তাকায়। যাও। চৈতি এটা বলে তিথির হাত ধরে দাঁড় করায়। তিথি উদভ্রান্তের মতো এগিয়ে যায়। মনের ক্ষোভ নিয়ে মারতে থাকে। চৈতি আলসি তুলে ওখানে শুয়ে পড়ে। ঘুম পাচ্ছে অনেক। যত ইচ্ছে মারুক, মারলে ভয় কেটে যাবে। তিথি মারতে মারতে হাত থামিয়ে দেয়। জানোয়ারগুলোকে মেরে এখন আরাম লাগছে। আবির তিথির কাছে এসে বলল, ঠিক আছে। তিথি মাথা নাড়ায়। তিথি চৈতির কাছে গিয়ে ওর হাত ধরে বলল, আপু। চৈতি বিরক্তি নিয়ে তাকায়। ওফ, ইমোশনাল ড্রামা করো না তো। আমি কারোর আপু না। যাও এখান থেকে, আমি ঘুমাবো। তিথি হাত ছাড়ে না। আপনিও চলুন আমাদের সাথে, আমার ভয় করছে। এতই যখন ভয় করছে তাহলে রাতে বের হয়েছিলে কেন? বুঝি না বাপু, তোমরা বিবাহিতারা রাতে ঘুরতে বের হও কেন? রাতের রোমান্স রেখে ঘোরাঘুরি? তোমরা তো রাজিনের থেকেও আনরোমান্টিক। বউয়ের সাথে রোমান্সের ভয়ে হসপিটালে নাইট ডিউটি করতে বেশি বেশি। আমি তো চিনতাম রাজীব ভাইয়াকে, আমার খালাতোমর রীতি অপর বন্ধু, আমারও ক্রাশ ছিল। চৈতি শোয়া থেকে উঠে বসে তিথি দিকে তাকায়। আবির, জি ম্যাম। অন্ধ বউ নিয়ে সংসার করতে চাইলে এখনই ওকে আমার সামনে থেকে নিয়ে যাও। আবির তিথিকে নিয়ে চলে যায়। উঠে বসে পকেট থেকে ফোন বের করে ওর গার্ডদের ফোন দেয়। আলবিন কই তোমরা? চৈতি, আমরা তো ফ্ল্যাটে। আমি জানি তোমরা আমার আশেপাশে আছো, গাড়ি নিয়ে এদিকে আসো। ওরা গাড়ি আসলে চৈতি ওদের বলল, এদের বডিগুলো নিয়ে যাও। জ্ঞান ফিরলে এমন খাতির যত্ন করবে যাতে বংশের বাতি নিভে যায়। বাড়ি যাবে না? এখানেই রাতে ঘুমাবে? যে বাড়িতে ঘুমানোর জন্য রাজিনের বুকে বালিশ নেই সেখানে আমার ঘুম আসে না। যাও এখান থেকে। সবাই চলে গেলে চৈতি ওখানে পকেট থেকে একটা ছোট ওয়াইনের বোতল বের করে চুমুক দেয়। খাওয়া শেষে বোতলটা ছুঁড়ে মেরে ওখানে শুয়ে পড়ে। আবির তিথিকে নিয়ে নিচেদের রুমে চলে যায়। তিথির শাওয়ার নিতে হবে। লোকগুলোর স্পর্শ এখনো লেগে আছে মনে হচ্ছে। গা গিনগিন করছে। ওয়াশরুমের দরজা দিতে নিলে আবির এসে আটকায়। আপনি? আজ একসাথে গোসল করব।
দেখুন। তিথি কিছু বলতে নিলে আবির ওর মুখে হাত দিয়ে চুপ করায়। আমাকে নিয়ে এত অস্বস্তি হচ্ছে কেন? তুমি আগে আমার কাছে যা ছিলে এখনো তাই আছো। যদি ওরা তোমার বড় ক্ষতি করতো তখনও তাই থাকতে। আবির তিথিকে একটা নীল শাড়ি দেয়। এটা পরে আসো। তিথি শাড়ি পরে আসলে আবির তিথিকে ড্রেসিং টেবিলের সামনে টুলে বসিয়ে দেয়। ভেজা চুলগুলো মুছে দেয়। তিথিকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয়। তিথির গলায় চুমু দেয়। তিথি চোখ খিচে নেয়। বন্ধ চোখের কোণা দিয়ে আবদ্ধ জলগুলো পড়তে থাকে। আবির তিথির ভেজা চোখে চুমু দেয়। তিথি শব্দ করে কেঁদে দেয়। কি হয়েছে দিদি পাখি? আমার শরীরে পরপুরুষের স্পর্শ লেগে আছে, আমি কলঙ্কিত হয়ে গেছি। এই যে আমি পবিত্র ভালোবাসার স্পর্শ দিয়ে দিচ্ছি, অন্য সব কলঙ্ক মুছে যাবে। আবির তিথিকে নিজের ভালোবাসার চাদরে মুড়ে নেয়। ভালোবাসার সাগর পাড়ি দিয়ে আবিরের বুকে শুয়ে আছে তিথি। দিদি তুমি জানো, তুমি একটা ফুটন্ত গোলাপ, বেলির সৌরভ। তুমি পাহাড়ি ঝর্ণা। তুমি আমার সুখের চাবিকাঠি, হৃদয় শান্তির শীতল পাঠি। তুমি মনের অভিলাষ, একটি পবিত্র ফুল তিথি, যার মোহনীয় সৌরভে মন মুগ্ধতায় ছেয়ে যায়। তুমি সদ্য ফোঁটা এক গোলাপ ফুল, মায়াবী হরিণী। তুমি তুমি আমার অর্ধাঙ্গিনী। শুনতে পাচ্ছ? ভাবছি বাচ্চা নিতে দেরি করে কী লাভ? তোমার বুঝদার হবার অপেক্ষায় থাকলে বাবা হবার বয়স পেরিয়ে যাবে। তার থেকে বাচ্চার মা দুজনকে একসাথে সামলাবো, কি বলো? তিথি লজ্জায় আবিরের বুকে মুখ লুকায়। আমি তো একটা অকর্মা। আপনার অফিসে কত স্মার্ট শিক্ষিত মেয়েদের সাথে উঠা বসা করেন, যদি আমার প্রতি বিরক্ত এসে যায় তখন? কে বলেছে তুমি অকর্মা? প্রতিটা মানুষ কিছু না কিছু কাজে খুব ভালো করে। কিছু না কিছু স্বপ্ন মনের কোণে লুকায়িত থাকে। তোমার কোনো স্বপ্ন নেই? কিছু করার ইচ্ছে কোনোদিন জাগেনি? একটা আছে, কিন্তু লজ্জায় কোনোদিন বলতে পারিনি। কি সেটা? আপনি লজ্জা দেবেন না তো? আরে না, বলো। পার্লার বিজনেস। কিন্তু আমার ভাই বোন কাজিনরা যেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার পড়ছে, সেখানে এটা শুনলে সবাই আমাকে নিয়ে হাসতো। গুড। বিজনেস খারাপ কিসে? তুমি খুব ভালো করবে এই ফিল্ডে। আমি সাহায্য করব, সব সময় পাশে থাকবো। কিন্তু কোনো কিন্তু না। আমাদের একটা রুম খালিই থাকে। আপাতত না হয় ছোট পরিসরে শুরু করলে, তারপর আস্তে আস্তে বড় হবে। পরে না হয় সিআর শপিং মলে একটা দোকান ভাড়া নিয়ে বড় করে পার্লার শুরু করবে। কিন্তু টাকা? টাকা নিয়ে চিন্তা করতে হবে না। গ্রামে আমার যা জমি আছে তা থেকে কিছু বেচে দেব। তিথি ব্রুকুচকে বলল, আপনি সবসময় এই জমির কথা বলেন কেন বলুন তো? কত জমি আছে আপনার? আবির রহস্যে এসে বলল, আছে। অল্প করে শুরু করতে প্রথমে কিরকম টাকা লাগবে এটা শুধু ধারণা দাও। ছোট পরিসরে শুরু করলে 50,000 থেকে 1 লাখেই পারা যায়। কিন্তু সমস্যা হচ্ছে, কি? আমার কাছে মোহরানার টাকা আছে। আপনার জমি না বিক্রি করলেও চলবে। আমার নানির থেকে শুনেছি, মোহরানার টাকা দিয়ে ব্যবসা করলে বরকত হয়। আবির তিথির মাথায় একটা চুমু দিয়ে বলল, কে বলেছে তুমি অবুঝ? এই যে আমি তো তোমার মধ্যে এক উদ্যোক্তাকে দেখতে পাচ্ছি, যে নিজের পাশাপাশি আরও অনেক মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। একজন উদ্যোক্তা হতে গেলে সঠিক পরিকল্পনা, অভিনব আইডিয়ার সাথে দৃঢ় মনোবলের দরকার। শুধু নিজের উপর বিশ্বাস রাখো তিথি, পারবে। তারপর এক নতুন শুরু ওদের জীবনে। সারা জীবন ঘরের বাহিরের মানুষের অকর্মা শুনে আসা মেয়েটার নতুন পরিচয়ের সূচনা। সমাপ্ত।